হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের প্রিভিয়াস লাইভটা হচ্ছে একটু টেকনিক্যাল ইস্যুর কারণে আমাদের হচ্ছে মানে খুব তাড়াতাড়ি হচ্ছে ব্যাক করতে হয়েছিল। বাট আই হোপ এখন আমাদের সব কিছু ঠিক আছে। আপনাদেরকে আবার নতুন করে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিএফএক্স একাডেমি প্রেজেন্ট আর্টিস্ট নাইট এপিসোড 9-এ। আমাদের এই আর্টিস্ট নাইট প্রোগ্রামটা বাংলাদেশের ভিএফএক্স আর্টিস্টদের জন্য, যারা ভিএফএক্স, অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং, লং স্টোরি শর্ট যদি বলি যে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে যারা আমরা কাজ করি বা যারা শিখছি, তাদের জন্য একটা আড্ডার জায়গা বলতে পারেন এটা। সো আজকে আমাদের সাথে খুবই স্পেশাল একজন মানুষ আমাদের সাথে আছেন, যিনি বাংলাদেশেরই মানুষ, যার হৃদয়ে বাংলাদেশ আছে। তারপরেও তিনি হচ্ছে এখন আমাদের এখান থেকে অনেক দূরে, সেই ওয়েস্ট হলিউডে তিনি বসবাস করেন। তিনি দীর্ঘদিন হচ্ছে হলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। সো অনেক গল্প শুনবো, অনেক কথা শুনবো তার থেকে। প্রথমে আগে ভাইয়ের সাথে আমরা পরিচিত হয়ে নেব। ভাই আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, কি অবস্থা? এই তো ভাই, কি অবস্থা? ভালো আছেন না? এই তো। আশা করি এবার সব কিছু ঠিকঠাক আছে। আপনাকে তো প্যারার মধ্যে ফেলে দিছিলাম। হ্যাঁ, এখানে আমি কমেন্ট দেখতেছি, সবাই ঠিকঠাক বলতেছে। আর আজকের লাইভের কিন্তু হচ্ছে অডিয়েন্স যারা আছে তারা বুঝতে পারবে, আজকে কিন্তু আমাদের কমেন্ট বক্সটা কিন্তু একটু ইউনিক, তাই না? এর আগে কমেন্ট বক্সটা ছিল হচ্ছে একটু ডিজাইন ছাড়া। আজকেরটাতে দেখবেন যে একটা অ্যানিমেশন সহ কমেন্টগুলো হচ্ছে পপ আপ করবে। এনএস ভাই, শুরুতেই হচ্ছে আপনার কাছে যেটা জানতে চাওয়া, যে সত্য করে আপনার পরিচয়টা দিবেন। আপনার নাম, কোথায় বেড়ে ওঠা? আমার নাম কামরুল হাসান। অনেকে জিসান ডাকে, জিসান নামে চেনে। আমি মোশনের কাজ করি ছোট একটা কোম্পানিতে, ওয়াইল্ড কার্ড ক্রিয়েটিভ গ্রুপ। ছোটখাটো কিছু কাজ করি, অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্ট মার্কেটিং এর কাজ করি। বেসিক্যালি ট্রেলার, টিজার, সিজার, সামটাইম মিউজিক ভিডিওর কাজ করি। আর আমার বেড়ে ওঠা বাংলাদেশে, কুমিল্লায়। এখন তো থাকি, অনেক বছর হয়ে গেল বাংলাদেশে থাকি না, লং টাইম। এখন থাকি অ্যাকচুয়ালি ওয়েস্ট হলিউডে। এই তো। আর পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নাই, এত বড় কিছু এখনো করি নাই, ছোটখাটো কাজ করি। হ্যাঁ, ভাই আসলে অনেক হাম্বল। তার তার ব্যাপারে যদি আমি জাস্ট আপনাদেরকে মেইন পর্বে যাওয়ার আগে জাস্ট শুধু আমি ভাইয়ার শুধু হচ্ছে মানে বাংলাদেশি যে নিউজ পত্রিকাগুলো থেকে ভাইয়াকে যেভাবে ফিচার করেছিল, কয়েকটা আমি পত্রিকার স্ক্রিনশট আপনাদেরকে দেখাই। দ্য রিপোর্টে ভাইয়াকে ফিচার করা হয়েছিল, ঢাকা ট্রিবিউন করেছিল, ডেইলি স্টার করেছিল। সেখানে আমারও একটা ছোট্ট জায়গায় ভাইয়ের সাথে থাকার সুযোগ হয়েছিল। আজকের পত্রিকাতে হয়েছিল, প্রথম আলো করেছিল, তারপর আইসি টুডে ফিচার করেছিল আপনাকে। সো আমি দেখলাম প্রায় 30, 40, 50টার মতো পত্রিকা আপনাকে ফিচার করছে, বাট সেখান থেকে আমি মাত্র কয়েকটাই হচ্ছে ওইটা আমার কাছে মনে হয় যে মানে হয়তো বা তার একটু বাড়াই করছে, কারণ এত আহামরি কিছু করি না যেটা এত ফিচার হওয়ার মতো অ্যাকচুয়ালি। এইটা ভাইয়া আসলে আপনি অনেক হাম্বল দেখে আপনার কাছে এরকম মনে হয়। সো আপনি যদি ভাইয়া জাস্ট কয়েকটা প্রজেক্টের নাম বলতেন আমাদের অডিয়েন্সের জন্য, সো দ্যাট তারা আরো বেটার বুঝতে পারে যে কোন কোন প্রজেক্টে আপনি কাজ করেছেন। আমি ট্রাই করি, স্ক্রিন শেয়ারের অপশন আছে, আমি কি ট্রাই করব আমার প্লে করার? স্ক্রিন শেয়ার আসলে হবে কিনা শিওর না। আচ্ছা, এখানে অপশন আছে, আমি দেখি। দেখেন তো, আসছে আমার এখানে? স্ক্রিন আসছে, স্ক্রিন আসছে। বাট আচ্ছা, আমি স্ক্রিন যদি হচ্ছে কথা বলতে বলতে আপনি আমাকে এটা ড্রাইভে আপলোড দিয়ে দেন, আমি এটা আমি প্লে করতেছি, বুঝছেন? আমাকে ঠিক আছে, যদি পিসি থেকে দেওয়া যায় ড্রাইভে দেন। আচ্ছা, আমরা ভাইয়ার হচ্ছে ব্রিলটা দেখবো, অবশ্যই দেখবো। এমনি ভাই আপনি মুখে যদি বলতেন আপনার, আমরা কয়েকটা নাম জানি, যেমন ধরেন আপনি ডক্টর স্ট্রেঞ্জে কাজ করছেন, এইটা জানি। আরো কিছু নাম বলেন, কারণ কিছুদিন পরপরই তো দেখি আপনি হচ্ছে শেয়ার দিচ্ছেন নেটফ্লিক্সের শো। আমার রিসেন্ট কাজের মধ্যে আছে একদম রিসেন্ট
লাস্ট যে কাজ সেটা ছিল আপনার সুপারম্যানের যে ট্রেলারটা বের হয়েছে মানে কত হ্যাঁ। 2-3 দিন আগে মনে হয়। ও আচ্ছা, আপনি সুপারম্যানও কাজ করছেন? আচ্ছা আমি হ্যাঁ, সুপারম্যানের ওটা করছি। আচ্ছা ওটা একটা মানে এটা একটা ফানি ব্যাপার হচ্ছে, আমি এটা যখনই কাজ করতে সামহাও আমার ছোটবেলার ওই ডেনেসি টেকের সুপারম্যান মাথায় আসে, বুঝছেন? আমাদের আমাদের বাংলাদেশি সুপারম্যান। হ্যাঁ, তো ওইটা করছি। তারপরে রিসেন্ট আর কি কাজ করলাম, রিসেন্ট ওইটা করছি। তারপরে আর্কেন সিজন 2 কাজ করলাম। আর্কেন সিজন 2 3টা মিউজিক ভিডিও, ওইটার কাজ করছি। তারপরে নেপোলিয়নের কাজ করলাম। আহ, আহ, তারপর ব্ল্যাক ব্যাগ নামের একটা মুভি আসতেছে, ওইটাতে করছি। হুইল অফ টাইমে কাজ করছি। সেভেন সিজন 2 তে কাজ করছি। সনিক থ্রি, 3 না 4, ওটা লাস্ট যে সনিক ওইটাতে করছি। সনিক 3, হ্যাঁ। হ্যাঁ, তার মানে তার মানে বলতে হচ্ছে গেলে আসলে আরো তারপরে যদি যদি মফাসাতে করছি। ও মুফাসাতে, মুফাসাতে আমার অনেক হ্যাঁ, ফ্রেন্ড কাজ করছে কম্পোজিটর হিসেবে। তার মানে সহজভাবে যদি বলি যে মানে হলিউডের যে ব্লকবাস্টার যে মুভিগুলো, মোস্ট অফ দ্য মুভিতে আপনার কাজের সুযোগ হয়েছে। এটা আসলে মানে আমি আজ বাংলাদেশি হিসাবে প্রাউড ফিল করতেছি যে মানে আমার নিজেরই শুনে গর্ববোধ হচ্ছে যে এমন একজন মানুষ যে আমাদের দেশের আমাদেরই ভাই এত বড় বড় মুভিতে কাজ করে। কারণ এগুলো আমাদের তো ড্রিম ফিল্ম, তাই না? এই ফিল্মগুলো আমাদের এমন কেউ নাই যে আমরা নাম জানি না, দেখি নাই। সো ব্যাপার হয়েছে প্রথম দিকে ভাই খুবই এক্সাইটেড লাগতো, নাম মনে রাখতাম। এখন এরকম হয় যে সামটাইম ওয়ার্ক অর্ডার আসছে, মানে আপনি যেহেতু হলিউডে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, এটা আপনি জানেন, অনেকে জানে না এটা, যে আমরা যখন কাজ করি ওটা কোড নেম থাকে, ওটা মুভির অ্যাকচুয়াল নাম থাকে না। যেমন দ্য ক্রিয়েটর মুভির নাম ছিল ট্রু লাভ। তারপরে আপনার নেপোলিয়ন, এরকম মানে অনেক মুভিরই কোড নেম, সব মুভিরই কোড নেম থাকে। দেখা যায় যে মুভিতে কাজ করতেছি, আমি কোনো মানে এরকমও হয়েছে যে আমি মানে পড়েও দেখি নাই যে মুভির অ্যাকচুয়ালি টাইটেল কি। পরে রিলিজ হওয়ার পরে যখন ইন্টারনাল ক্রেডিটের ইমেল আসছে, তখন যে ও আচ্ছা এটা এই মুভি, যে কারণে। হ্যাঁ, আমি অডিয়েন্সদেরকে একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা। সেটা হচ্ছে যে আপনি যখন হচ্ছে বড় স্টুডিওগুলোতে জব করবেন, তখন আপনি কোন প্রজেক্টে কাজ করছেন এটা আপনি বুঝতে পারবেন না। প্রজেক্টের নামটা হচ্ছে ডিফারেন্ট নামে রাখে। এটা হচ্ছে ডিজনির একটা রুলস, যাতে পাইরেসি বা কোনো কিছু লিক যেন না হয়। এই কারণে ধরেন একটা ছদ্মনাম দিয়ে রাখে, প্রতিটা ফিল্মের হোক এপিসোডিকের হোক ছদ্মনাম দিয়ে রাখে। ভাইয়া ওটার কথাই বললো আর কি। ভাই আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই, হ্যাঁ। হ্যাঁ, অনেকে হ্যাঁ, শিওর। অনেকেই কমেন্ট করতেছে, কারণ আপনার তো হিউজ একটা ফ্যান বেজ আছে। আরে ভাই কি বলে। লিমন হাওলাদার ভাই বলতেছেন হ্যালো। যাদব মন্ডল ভাই বলছেন হ্যালো। রাহাত ভাই আমাদেরকে ভালোবাসা পাঠাইছেন। রকি মেনশন করতেছে, আমার রকি আমার ফ্রেন্ড। এখানে হচ্ছে মজুমদার ভাই বলছে স্ক্রিন দেখা যায় না। আচ্ছা, স্ক্রিনটা দেখা যদি না যায় তাইলে হয়তো বা যেটা হয়েছে যে আমি যখন এটা ইউটিউবে আপলোড দিব, ভাইয়ার হচ্ছে ভিডিওটা আমি হচ্ছে কানেক্ট করে দিব, আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। আর এর আমি মাঝখানে আপনাকে গুগল ড্রাইভে দিছি ওইটা, ও আপনাকে আচ্ছা, প্লে করতে পারেন। আমি তাহলে আমি এই কমেন্ট পড়তে পড়তে প্লে করে ফেলবো ইনশাল্লাহ, সমস্যা নাই। এরপরে হচ্ছে এমনি রাহাত ভাই বলতেছে যে জিসেন ভাইয়ের কাছে প্রশ্ন। আচ্ছা, প্রশ্নগুলোতে ভাই আমরা পরে আসবো, বুঝছেন? হাই হ্যালো আপনারা করেন, প্রশ্নগুলোতে আমরা শেষে এসে কোশ্চেনের অ্যান্সারগুলো করবো, কারণ ভাইয়ের থেকে অনেকগুলো কোশ্চেন জানার আছে। আপনাদের যাদের যাদের কোশ্চেন করার ইচ্ছা ভাইকে, এনি কাইন্ড অফ কোশ্চেন অ্যানিমেশন ভিএফএক্স রিলেটেড কোশ্চেন করতে থাকেন। আমাদের আয়ত্তের ভিতর থাকলে আমরা সেটা তো অবশ্যই বলার চেষ্টা করব, না হলে হয়তো বা সার্চ করে খুঁজে খুঁজে বলার চেষ্টা করবো আর কি, সমস্যা নাই। সো ভাইয়া, আপনার তো বেড়ে ওঠা শুনলাম, আপনি কুমিল্লাতে ছিলেন। কুমিল্লা তো আসলে বাংলাদেশের যেখানেই যাই দেখি সব কিছুই তো সব কুমিল্লার মানুষজনই। বেড়ে ওঠার আপনার কুমিল্লাতেই। সো আপনার কুমিল্লা অ্যানিমেশন বলতে লাকসামে। লাকসামে, কুমিল্লা লাকসামে, হ্যাঁ। আপনার হচ্ছে মানে বিষয়টা এমন হয় না যে ফার্স্ট অ্যানিমেশন ভিএফএক্সের উপর ফ্যাসিনেশনটা কীভাবে আসলো, বা আপনি কীভাবে হচ্ছে মোশন গ্রাফিক্সে ক্যারিয়ার করার কথা চিন্তা করলেন, শেখা শুরু করলেন, একদম শুরুর জার্নিটা যদি একদম বলতেন। শুরুর বলতে ছোটবেলা থেকে প্রচুর টিভি দেখা হইতো। ব্যাক ইন মনে করেন আর্লি 90s, আমরা যারা 90s কিডস, আই থিঙ্ক সবাই একটা লাইফের ফ্যাসিনেটেড একটা জায়গা হচ্ছে বিটিভিতে প্রচুর কার্টুন
দেখাইতো বা আপনার ডাবিং করা জিনিসপত্র দেখাইতো। এর মধ্যে ছিল স্পেল বাইন্ডার, ছিল টিম নাইট রাইডার, মানে হুম। হলিউডের বড় বড় জিনিসগুলো দেখাইতো, ম্যাকগাইভার। ছোটবেলা থেকে ওগুলো দেখে ভালো লাগতো। এন্ড অ্যাকচুয়াল ফ্যাসিনেশনটা ঢুকছে ব্যাক ইন 2003 বা 4-এ। লর্ড অফ দ্য রিংস এর প্রথম মুভি দেখার পরে মাথায় আসছে যে হাউ ইট পসিবল, এত এত নাইসলি মানে জিনিসটা কিভাবে দেখাচ্ছে, যে মানে মানুষ এত ছোট, মানে হয় না যে ক্যামেরার হবিট মধ্যে হবিট, বড় বড় হ্যাঁ হ্যাঁ মানুষের, হ্যাঁ। হ্যাঁ, হবিটটা কেমনে এত ছোট মানে দেখাচ্ছে, এটা কিভাবে পসিবল। ওটা থেকে অ্যাকচুয়ালি মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে আচ্ছা এটা আমার জানা লাগবে, এটা কেমনে করে। তো ওই টাইমে আপনার শফিক রেহমান সাহেবের একটা আটশো লাল ইন্টারভিউ গোলাপ, টাইপের একটা ইয়ে ছিল, আটশো লাল গোলাপ। লাল গোলাপ। হ্যাঁ, লাল গোলাপ টক শো ছিল। ওই লাল গোলাপের মধ্যে আপনার ছোট ছোট ভিডিও ক্লিপস দেখাইতো হলিউডের, এবং উনি ওটা ক্র্যাক ডাউন করতো যে এই ক্লিপটাতে আমরা দেখতে পাচ্ছি এটা করতেছে, ওই ক্লিপটাতে আমরা দেখতে পাচ্ছি ওইটা করছে। ওই আচ্ছা আচ্ছা। জিনিসটা না মানে হয় না যে ইংলিশ তো ভাই বুঝি না, যেটা সত্য কথা, ইংলিশ মুভি দেখে ওয়ার্ডিমও কিছু বুঝি না, করে তাকায় থাকি। কিন্তু শফিক রেহমান সাহেবের ওইটাতে আপনার খুবই ইন্টারেস্টিং লাগতো যে উনি এত সুন্দর করে ওটা ক্র্যাক ডাউন করতেছে। ট্রু। এন্ড দেন আপনার 2005-এ অ্যাকচুয়ালি আমি প্রথম ফটোশপ শিখি। ফটোশপ শিখি, শিখার পরে শিখা বলতে আপনার হয় না যে 2000 টাকা কোর্স, ওইরকম একটা কোর্স করি এক বড় ভাইয়ের কাছে, এক বড় ভাইয়ের দোকানে। তো ওই কোর্সটা বলতে কি ছিল, আপনার নর্মালি বাংলাদেশে যেটা করে, এটা এখনো করে, এবং আমি এটা মানে উইথ নো অফেন্স, এটা আসলে এইভাবে শিখানোটা ঠিক না, কারণ এটা মানুষজন এটাতে আরো যারা নতুন তারা ভয় পেয়ে যায়। আপনাকে ধরে ধরে টুলস এর নাম শিখাবে, একদম ধরে ধরে। এরপরে প্রথম দিন আপনাকে মেনু বার শিখাবে, যে এটা হচ্ছে মেনু, এটা হচ্ছে ফাইল, এটার মধ্যে এটা আছে, ওইটার মধ্যে এটা, এইভাবে করে শিখায়। তো এটা অ্যাকচুয়ালি কি হয় আপনার, আমি ফটোশপ শিখতেছি না, আমি শিখতেছি ফটোশপের মেনুর নাম কোনটা দিয়ে কি হয়। এবং আমি এটা মানে আমি নিজে সাফারার, যে আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম যে ও মাই গড এত কিছু এটার মধ্যে। পরবর্তীতে আপনার একটা বই পাইছিলাম ওই টাইমে, খালিকুজ্জামান এলজি নামের একজন লোকের একটা এই ফটোশপ সিএস নামের একটা বই। And ওইটা পাই লাইক ও মাই গড, অ্যাকচুয়ালি এটা তো খুবই ইন্টারেস্টিং। ওইটাতে ব্যাপারটা কি ছিল আপনার, টিউটোরিয়াল টাইপের ছিল, যে আমরা এরকম সিন এরকম করতে পারি। ওইটা পাই অ্যাকচুয়ালি আমার মাথায় আসছে, ও আচ্ছা ঠিক আছে, ফটোশপ দিয়ে তাহলে হলিউডে কাজ করবেন। ওই টাইমে মাথায় আসে ফটোশপ দিয়ে হলিউডে কাজ করে, বুঝছেন, যে হলিউডে সিনেমা মনে হয় সব ফটোশপ দিয়ে এরকম বানায়। ওটা থেকে পরবর্তীতে আস্তে আস্তে ইন্টারনেটে তখন রিসোর্স বলতে কি ছিল, আপনার বিভিন্ন ফোরাম গুলো ছিল, ফোরাম গুলোতে হয়তো বা কেউ কোনো একটা সিন নিয়ে আলোচনা করতো, বা কোনো একটা ফটোশপের কোনো কিছু একটা নিয়ে। তো ওই টাইমে অ্যাকচুয়ালি এক বড় ভাই আমাকে একটা কথা বলছিল যে তুই যদি অ্যাকচুয়ালি শিখতে চাস কোনো কিছু, তাহলে আরেকজন একটা কপি কর। তুই যদি এটা পুরোপুরি কপি করতে পারিস, তাহলে বুঝবি যে হ্যাঁ তুই কিছু করতে পারতেছিস। এবং এই জিনিসটা আমি এখন এখন এই বয়সে এসে আমি অন্যদেরকে বলি, কারণ লাইক 20 বছর পরে এসে আমি বলি যে ভাই আপনি আগে আরেকজনের কপি করেন। কপি ওয়ার্কটা অনেকে মনে করে যে আচ্ছা কপি করতেছে, এবং আমি এটা খেয়াল করছি যে অনেকে এই জিনিসটা নাইসলি নেয় না যে ও কপি করতেছে। বাট কপি জিনিসটা আই গেস শিখার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি আরেকজনের কপি করতে পারেন, তাহলে আপনি নিজে তারপরে যাই ক্রিয়েশন করতে পারবেন। আর আপনি যদি মানে নিজের থেকে ক্রিয়েশন করতে যান, তাহলে তো আপনি মানে বুঝবেন না যে অ্যাকচুয়ালি কি করতেছেন। ওইটা রাইট। থেকে অ্যাকচুয়ালি পরবর্তীতে আস্তে আস্তে ইলাস্ট্রেটর শিখলাম, প্রিমিয়ার শিখলাম, আফটার এফেক্ট শিখলাম, সিনেমা 4D শিখলাম, টুকটাক হুডিনি শিখলাম, নৌকো শেখার ট্রাই করলাম, মাঝখান দিয়ে আচ্ছা আচ্ছা। ম্যাক্স মায়া ওগুলো শেখার ট্রাই করছি। এবং যেটা হয় যে সবকিছু শিখতে গেলে কোনো কিছুই হয় না, যেটা সত্য কথা। এবং নর্মালি আমরা এটাই করি যে আমরা সব পারি, হ্যাঁ। আমরা সব শিখে ফেলি। এটা অ্যাকচুয়ালি খুবই ভয়ঙ্কর, খুবই ডেঞ্জারাস ক্যারিয়ারের জন্য। এটা রিয়েলাইজ করতে পারি নাই, যে যে কারণে অনেক লেট হয়ে গেছে ইভেন ইন্ডাস্ট্রিতে ঢুকতে। আপনাকে একটু পজ করি এখানে। ধরেন এই যে হুম, সবগুলো সফটওয়্যার শেখার ইচ্ছা না, এটা মনে হয় যে হুম, এক প্রতিটা আর্টিস্টের লাইফে এটা ঘটেই। ইভেন আমার সাথেও এটা হুম, হয়েছে। আমি ধরেন ওই ফটোশপ থেকে শুরু করে এমন কোনো সফটওয়্যার নাই যেগুলো নিয়ে ধরেন একটু ঘাটাঘাটি করিনি। হুম,
তারপর একটা সময় এসে বুঝতে পারছি যে না আমার একটাতে মাস্টার হইতে হবে, মানে এটা মনে হয় মানে আমাদের সবারই এই স্টোরিটা এরকমই, তাই না? যে একটা সময় যে সবগুলো সফটওয়্যার নিয়ে একটু ঘাটাঘাটি করা ভাই ঘাটাঘাটি করা। এটাতে কিন্তু আপনি একটা জিনিস মানে এখন প্রফেশনাল কাজ করতে এসে মনে হয় রিয়েলাইজ করতেছেন যে অযথা টাইম নষ্ট হয়েছে, এছাড়া আর কিছুই না। রাইট, রাইট। এবং এটা আই গেস যারা মানে এখন আমাকে অনেকেই যখন মেসেজ করে যে ভাই আমি শিখতে চাই, এটা করতে চাই, তখন আমি একটা কথাই বলি যে ভাই একটা শিখেন। মানে আপনি যদি শুধু ফটোশপের মাস্টার হন, আমি এরকমও মানুষ চিনি যে শুধু ফটোশপে কম্পোজিট করে, মানে ফটোশপে সে হচ্ছে গিয়ে শুধু ব্যাকগ্রাউন্ড বানায়, ইভেন শুধু তার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড বানানো, এবং ইভেন তার বেতন মনে করেন $5,000-6,000 ইভেন এরকম লোকও আমি চিনি। ইভেন ইভেন আমি এখানে একটা কথা অ্যাড করি। আহ, ইয়ান নামের একজন হচ্ছে ভিএফএক্স আর্টিস্ট ছিল, হুম, সিনিয়র, ও ধরেন ভেস মেম্বারও। ওর সাথে আমার রিসেন্ট কিছুদিন আগে কথা হয়েছে, আমি ওর একটা টুলস ডেভেলপ করে দিয়েছিলাম। ওর হুম, আমি বলছিলাম যে ইন্ডাস্ট্রি, এমনি আজ করছিলাম যে ইন্ডাস্ট্রিতে যারা শুরুতে আসতে চায় ওদের জন্য তুমি কি হুম, সাজেস্ট করো। ও বলে যে হুম, মোটামুটি কেউ যদি ক্লিন আপটা শিখে, হুম, ফটোশপ বা যে কোনো ক্লিন আপ টুলস হোক, সেটা সিলুইট হোক, ফটোশপ হোক বা নিউক হোক, জাস্ট হুম, ক্লিন আপ করার কেউ যদি শিখে যে কীভাবে ক্লিন প্লেট তৈরি করা হয়, হুম, তার মানে সে হচ্ছে ভিএফএক্স ইন্ডাস্ট্রিতে জবের জন্য অ্যাভেলেবেল, সে জব হুম। করতে পারবে সে। সো আপনি যেটা বললেন এটাই আর কি, যে একটা বেসিক লেভেল আর কি। ভাই মানে ব্যাপারটা হয়েছে কি যে, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি কাইন্ড অফ মোশন, মানে আমার অফিসে আমার ডেজিগনেশন হচ্ছে কি মোশন ডিজাইনার, কিন্তু আমি অ্যাকচুয়ালি জেনারেলিস্টের কাজ করি। জেনারেলিস্টের কাজ করি, আমি অফলাইন ডিজাইন করি, আমি ফিনিশিং করি, আমি স্টাইল ফ্রেম করি। আবার আমি অনেক সময় দেখা যায় যে হচ্ছে কি আমি যেমন বাইক রাইডার ট্রেলারের হচ্ছে কি আমি ক্রেডিট ছিল আমার এনিমেটর, আমি বাইক আচ্ছা রাইডারের আচ্ছা। এনিমেটরের কাজ করছি। আবার দেখা গেছে যে অনেক সময় এই ভিএফএক্স এর কাজ যখন আসে, কারণ মোস্ট অফ টাইমে যেটা হয় যে আমরা যখন কাজ শুরু করি খুবই আর্লি স্টেজে, ওটা দেখা যায় গ্রিন স্ক্রিনে শুট করছে, এখন ওটা কম্পোজিটের জন্য পাঠাবে কম্পোজিটরদের কাছে, এরপরে ওখান থেকে ঘুরে আবার আমাদের কাছে আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে, যে কারণে আমাদেরকে ডাইরেক্ট গ্রিন স্ক্রিন পাঠিয়ে দেয়, ওটা আমরাই করা লাগে আর কি। এটা যেমন রিসেন্টলি সেভেন্স সিজন 2 সবগুলো গ্রিন স্ক্রিন আসছে, ওগুলো করা লাগছে আমাদের, যেগুলা হুম, ট্রেলারে যাবে। বা সুপারম্যানের কয়েকটা শর্ট ছিল যেগুলা আপনার অ্যাকচুয়ালি মুভিতে আছে, কিন্তু ট্রেইলারে ওই পার্টিকুলারলি হয়তো বা দেখা যাচ্ছে সুপারম্যানের পাশে একটা ক্যারেক্টার আছে, ওইটা দেখানো যাবে না ট্রেইলারে, হুম, তো ওটারে কম্পোজিট করে ওটারে ফালাই দেওয়া, ভালো এই টাইপের একদম। ভিএফএক্স করা লাগে। তো আমি দেখা যায় সবই করি, কারণ আমি যখন অ্যাকচুয়ালি আমার হায়ার করছে, ওরা এমন একজন খুঁজতেছিল যে সব করতে পারে, কারণ ওটা মাল্টিটাস্কার ছিল আর কি। আপনার, হ্যাঁ ওটা একদম ধরতে গেলে প্যান্ডামিকের মানে মাঝখানের দিকের টাইম, তখন অফিসে খুবই কম লোকজন, 2-3 জন কাজ করে মাত্র, তো তারা এমন একজন খুঁজতেছিল যে অ্যাকচুয়ালি হুম, জেনারেলিস্ট, সব করতে পারে। বুঝতে পারছি। আমি হচ্ছে ভাইয়া আপনার থেকে অনুমতি নিয়ে যেটা করব এখন হচ্ছে আপনার জি, রিলটা প্লে করব। রিলটা প্লে করার পরে আহ, জি, তারপরে আমরা হচ্ছে সবার কমেন্টগুলো পড়ে নিব, আবার পড়ে নিয়ে জি, তারপরে sure, আপনাকে নেক্সট কোশ্চেনগুলো করবো আর কি। জি।
আই হোপ শেষ, তাই না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যা যা দেখলাম ভাই কি বলবো, এগুলা ধরেন আমাদের ফেভারিট যা যা কাজ, আমরা যেগুলোকে বলি হলিউডের বেস্ট কাজ, ফেভারিট কাজ, সবগুলো সবগুলোতে আপনারা আছে, ক্রিয়েটর থেকে শুরু করে প্রফেসর সবগুলোতেই। এই কারণে আসলে খুবই প্রাউড ফিল হয় মাঝে মাঝে, স্পেশালি যখন আপনার শেয়ারগুলো দেখি আর কি। কারণ এই কাজগুলো তো আমাদের স্বপ্নের কাজ, সেই কাজগুলোতে ধরেন আপনার কাজ টাচ আপের সুযোগ হয়েছে, কাজ করার সুযোগ হয়েছে, এটা আসলে সত্যি অনেক বড় আই ব্লেসিং। থিঙ্ক এটা যেটা হয়েছে যে এমন একটা জায়গায় সামহাও পড়ে গেছি, যারা ওয়ান অফ দা লাইক মেজর প্লেয়ার আর কি হলিউডের, যে কারণে ভালো ভালো কিছু কাজ করার সুযোগ হয়। হয়তো বা পার্সোনালি করলে এত সুযোগ কখনোই পাইতাম না আর কি, সম্ভব ছিল রাইট। না। আমি ভাইয়া কয়েকটা কমেন্ট পড়ে আপনার কাছে নেক্সট কোশ্চেন জি। আসবো। আমাকে হচ্ছে এমডি রাহাত ভাই বলছে জিসান ভাইয়ের কাছে প্রশ্ন আছে, এটা একটু পরেই আমরা দিব, কোশ্চেন অ্যান্সারগুলো একটু পরে হবে, প্লিজ আমাদের লাইভের সাথে থাকবেন আপনারা। মেহেদি বলছে দুজন পছন্দের মানুষকে একসাথে দেখছি ফর দ্য ফার্স্ট টাইম, থ্যাংক ইউ সো মাচ মেহেদি ভাই। এরপর এমডি রিয়াদ হোসাইন, রিয়াদ হোসেন বলছে ভাই কেমন আছেন। তারপরে হচ্ছে অরণ্য ভাই একটা কোশ্চেন আছে, এটা আমরা পরে আসবো। এরপরে হচ্ছে রাকিব রহমান বলছে ভাইয়া আপনারা দেশের ইন্সপাইরেশন, আপনি দেশের আমাদের ইন্সপাইরেশন। অবশ্যই, মানে জিসান ভাই হচ্ছে আমাদের, থ্যাংক ইউ। যারা মোশন গ্রাফিক্স করতে চায়, মোশন গ্রাফিক্স জিএফএক্স যারা করতে চায়, আমার বিলিভ যে তাদের আইডল হচ্ছে আমাদের জিসান ভাই। থ্যাংক ইউ ভাই, অনার্ড, অনার্ড, থ্যাংক ইউ। এরপরে মিশা মৌলা ভ্লগস বলতেছে কামরুল ভাইয়ের বিগ ফ্যান, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আহমেদ শুভ বলছে ভাই নাকি। এরপরে হচ্ছে সাজিদুর রহমান বলছে সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, আপনাদের এরপরে রিয়াজুল হক হৃদয় ভাই বলতেছেন সুপারম্যানের ট্রেলার পার্টিকুলার কিসের কাজ করেছেন, ভিএফএক্স সিজি নাকি? আচ্ছা, এটার আর আমরা পরে এগুলো অ্যান্সার দিবনি। তারপরে ক্লিন আপ নিয়ে কোশ্চেন করছে, ক্লিন আপটা কি? আচ্ছা, ক্লিন আপের কথাটা বলেই দেই। ক্লিন আপটা হচ্ছে কি, মানে আপনার একটা ভিডিও থেকে, সহজভাবে বলি, ইমেজ থেকে কোনো কিছু রিমুভ করতে গেলে যা করতে হয়, ক্লোন টুল দিয়ে রিমুভ করতে হয়, ঠিক সেইভাবেই হচ্ছে ভিডিও থেকে রিমুভ করতে গেলেও কিছু স্পেশাল টেকনিক ইউজ করে, ক্লোনিং করে একটা ভিডিও থেকে একটা অবজেক্টকে রিমুভ করতে হয়। আর ভিএফএক্সে কী কাজে লাগে, সে ফর এক্সাম্পল আমি যদি বলি, আপনি দেখবেন যে অনেকগুলো রিগ বা ওয়্যার থাকে যখন ভিএফএক্সের অ্যাকশন সিনগুলো হয়, তাই না? ওই ওয়্যারগুলো রিমুভ করার জন্য এই ক্লিন আপ করতে হয়। আবার ধরেন অনেক সময় দেখবেন একটা ক্রিয়েচার থাকবে, যেমন ধরেন লাইভ অ্যাকশন মুভিতে একটা ক্রিয়েচার আছে, ওই ক্রিয়েচারটা তো বাস্তবে নাই, দেখবেন যে একটা হিউম্যান গ্রিন স্ক্রিন শ্যুট পরে হচ্ছে ওখানে শুটিং করে, যাতে অ্যাক্টর ওই ক্রিয়েচারের আই লেভেলটা ঠিক থাকে। তখন কি করে ক্লিন আপ আর্টিস্ট, যেটা করে ওই গ্রিন স্ক্রিন হিউম্যান যেটা ক্রিয়েচার সেজে বসেছিল শ্যুটের সময়, তাকে রিমুভ করে দেয়, রিমুভ করে দিয়ে তারপর সিজি ডিপার্টমেন্ট থেকে যখন ক্রিয়েচারটা আসে সেই ক্রিয়েচারটাকে রিপ্লেস করে। সো লং স্টোরি শর্ট, ক্লিন আপ ডিপার্টমেন্টের কাজটা হচ্ছে এটাই আর কি। তারপরে অনেকগুলো কমেন্ট ভাই, মানে মানে ফার্স্ট টাইম এতগুলো কমেন্ট, এটা বোঝা যাচ্ছে আপনার ফ্যান বেস। ইমতিয়াজ কাদের ভাই বলছে বেস্ট অফ লাক হাসান দোস্ত, থ্যাংক ইউ ভাই হাসান ভাই। শহীদুল আলম শুধু বলছে ভাই ইনবক্সে অনেক নক করছি পাই না, আশা করি ভাই খুঁজে পাবে। সাজিদুল ইসলাম সুজন ভাই আপনাকে ইনবক্সে অনেক খুঁজতেছে ভাই, একটু যে কোনো একটা পোস্টে একটু হ্যান্ডস আপ দিয়েন যে ভাই। এটা আসলে কি শুভ ভাই, অনেকে রাগ করে, ইভেন এটা যেটা হচ্ছে আমার স্কুলের একটা ফ্রেন্ডের সাথে আমার রাগারাগি হয়ে গেছে, সে আমার অনেকবার মেসেজ দিছে। কিন্তু ব্যাপার হয়েছে যে সামহাও ওই নিউজ হওয়ার পর থেকে এত পরিমাণ মেসেজ আসছে, এখন হয়তো আগের মতো আসে না, কিন্তু দেখা গেছে যে মানে প্রচুর মেসেজ আসে, আর ব্যস্ততার কারণে অনেক সময় আদার বক্সে যায়, ওটা আদার বক্সে চলে যায়, বা দেখা যায় যে স্প্যাম মেসেজ চলে যায়, ওখানে যাই আসলে দেখা হয় না। রাইট, এই জিনিসটা আমার হয়, আমি দেখি অনেক সময় যাই দেখি কি ওই স্প্যামে নতুন একটা মেসেজের কি যেন একটা ফোল্ডার আছে যেখানে মানে যাই আমার ফ্রেন্ড লিস্টে নাই, সেই মেসেজ করলে ওইখানে যায় থাকে। সো মেসেজ রিকোয়েস্ট ওইখানে আসলে দেখার ওই রকম সময় হয় না। এনিওয়েজ, কষ্ট করে কমেন্ট করবেন অথবা মানে পিং দেওয়ার চেষ্টা করবেন, আই হোপ ভাইয়া রিপ্লাই করবে, ভাইয়া তো বলেই দিল। অলমোস্ট 30 জন মানুষ আমাদের দেখতেছে এখন ভাইয়া লাইভে।
নেক্সট কোশ্চেন করার আগে আমি অডিয়েন্সদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের এই আর্টিস্ট নাইট প্রোগ্রামটা আপনাদের কেমন লাগে, আমাদের এই আর্টিস্টের প্রোগ্রামটাকে আরও কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারি, বা আপনাদের কোনো সাজেশন থাকলে যতজনই লাইভ দেখছেন কমেন্ট করে জানাবেন যে আমরা এই শোটা কীভাবে আরও ইমপ্রুভ করতে পারি, বা আপনাদের ভালো লাগে কি না, ভালো লাগা খারাপ লাগাগুলো একটু কমেন্ট করে জানাবেন আমাদের। আর ভাই আপনার কাছে আমার এখনকার প্রশ্ন, যে প্রশ্নটা আমার ইনবক্সে খুব বেশি আসে, কারণ বাংলাদেশে হচ্ছে মোস্ট অফ দ্য আর্টিস্ট দেখা যায়, বেশিরভাগ আর্টিস্ট হচ্ছে আফটার ইফেক্ট বেস, মোশনগ্রাফার কিন্তু বাংলাদেশে প্রচুর। আমি কোয়ালিটি দিয়ে জাজ করলাম না, প্রচুর মোশনগ্রাফার, মানে এভরিবডি নোস অ্যাবাউট আফটার ইফেক্ট, মোশন গ্রাফিক্স, এই শব্দগুলো। ওদের কোশ্চেন থাকে যে ভাই হলিউডে কিভাবে আমি এই আফটার ইফেক্ট দিয়ে কাজ করব। এই প্রশ্নটার উত্তর আসলে আমাকে অনেকেই, মানে আমি এই জিনিস প্রতিদিন কেউ না কেউ আমার জিজ্ঞেস করে ইনবক্সে, এবং যেটা সত্য কথা শুভ ভাই, যে আমি যখন ঢুকছি আমি কোনো জায়গায় অ্যাপ্লাই করিনি ওইভাবে বলতে আপনার মনে করেন যে আমি অ্যাপ্লাই করতাম কিভাবে, লিঙ্কডইন এর যে ইজি অ্যাপ্লাই আছে না, ইজি অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে 2 ক্লিকে আমার কোনো নাই। কেউ যদি মানে আমার সিভি খুঁজতে যায়, আমার কোনো সিভি নাই, কিন্তু মানে কেউ আমার সিভি পাবে না আর কি। আমি যেটা করছি যে আমি একটা বানাইছি, রিল বানাইছি, শোরিল, এবং শোরিলটাতে অ্যাকচুয়ালি আমার জব হয়েছে। মানে আমি যেসব জায়গায় অ্যাপ্লাই করছি ওসব জায়গায় আমার জব হয়নি। অ্যাপ্লাই বলতে যে ইজি অ্যাপ্লাই দিয়ে গেলে আপনার কি হয়, ইজি অ্যাপ্লাইতে যায় আপনার এই শোরিলটা লিঙ্ক কপি পেস্ট করে দিয়ে নেক্সট দিলে ওটা ওদের কাছে চলে যায়। ওইভাবে করে অ্যাপ্লাই করছি, কিন্তু অনেস্টলি যেটা সত্য কথা যে আমি এখন যে জায়গায় আছি ওয়াইল্ড কার্ড ক্রিয়েটিভ গ্রুপ, ওখানে আমি অ্যাপ্লাই করিনি, এবং আমার কোনো ইন্টারভিউ হয় নাই, ওখানে ইন্টারভিউ হয় নাই। ওরা অ্যাকচুয়ালি আমার শরীর দেখেই ওরা আমাকে হায়ার করছে। এখন অ্যাজ এ আর্টিস্ট আপনি নো ম্যাটার হোয়াট, আপনি ভিজুয়াল এফেক্টস আর্টিস্ট, আপনি হয়তোবা মোগ্রাফার হইতে পারে, আপনি ভিডিও এডিটর, বা আপনি ফটোগ্রাফার, যাই হোক, আপনার পোর্টফোলিও অ্যাকচুয়ালি সবকিছু। এখন আপনার পোর্টফোলিও যদি আপনার স্ট্রং হয়, তাহলে দেখা যাবে যে সে লাইক আমি এখন আপনার একটা রিল দেখাইলাম, দেখাই বললাম যে ভাই এটা আমি করছি, আপনারা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে আমি কি টাইপের কাজ করতে পারি, আমার কতটুকু ক্যাপাবিলিটি আছে। এবং ইফ আই এম নট রং, হলিউডের প্রত্যেকটা স্টুডিও বলেন বা সব বলেন, ওরা অ্যাকচুয়ালি হায়ার করে কিন্তু আপনার রিল দেখে। এই যে রিল হচ্ছে মানে ডেমো রিল হচ্ছে একটা আর্টিস্টের সবকিছু, এডুকেশনাল কোয়ালিফিকেশন আদার্স ওইগুলো পরে, সবার আগে রিল। বা এডুকেশনের কথা যদি বলেন, তাহলে আমি একবার আমার অফিসে জিজ্ঞেস করছি যে আমার সার্টিফিকেট দিব, এইচআর রে জিজ্ঞেস করছি, এইচআর আমার বলতেছে সার্টিফিকেট দিয়ে আমি কি করবো, লাগবে না। ও আমার বলতেছে যে হচ্ছে কি তুই দিতে পারোস, বাট আমি সম্ভবত ওই মেইল হয়তো বা মানে তুই পাঠানোর সাথে সাথে আমি ডিলিট করে দিব না দেখে। তো ব্যাপার হয়েছে যে আপনার এই এখন এটা যে শুধু আমাদের আর্টিস্টদের ক্ষেত্রে তা না, ইভেন তো এখন আইটি সেক্টরেও আপনার গুগল, মাইক্রোসফট এরা কিন্তু আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড খুব একটা দেখে না। আমি এটা মানে কাউকে ডিমোটিভেট করতেছি না পড়ালেখার ব্যাপারে। আমি যখন আমাকে কেউ জিজ্ঞেস করে, যেমন আমার মনে আছে আমার একটা বাচ্চা, একটা মেয়ে সম্ভবত ইন্টারে পড়ে, সে আমার একবার ইনবক্স করছে যে ভাইয়া আমি এরকম তুমি আগে পড়ো, ইন্টার পাস করো, তারপরে অনার্সে যাও, তারপরে হচ্ছে চিন্তা করো যে তুমি কি করবে। এখন এটা সময় না, কারণ এডুকেশন অ্যাকচুয়ালি সো ইম্পর্টেন্ট। অনেকে আমার এই জিনিসটা ভুল বোঝে যে আমি হয়তো বা ডিমোটিভেট করি যে পড়ালেখা নিয়ে, যখন সার্টিফিকেটের কথা বলি, বাট এডুকেশন আসলে ইম্পর্টেন্ট কেন, কারণ সে লাইক আমি যখন কাজ করতে গেছি, আপনি তো জানেন এটা যে আফটার এফেক্টস বলেন, সিনেমা 4D বলেন, বা আপনার হুডিনি বলেন, যেটাই বলেন, ওখানে প্রচুর পরিমাণে আপনার সায়েন্স রিলেটেড ব্যাপার স্যাপার থাকে, ভেলোসিটি, গ্র্যাভিটি। এখন কেউ যদি আপনার পড়ালেখা না করে, তাহলে সে বুঝবে না যে গ্র্যাভিটি কি, ভেলোসিটি কি, বা আপনার কোনটা কি, তাই না? এই যে ইভেন আমি একটু ইন্টারাপ্ট করি, ইভেন যেমন ধরেন আমরা তো ডিজিটালে যখন কাজ করি, ডিজিটাল মিডিয়াতে, তখন ফার্স্টেই তো আসে কালারের বিষয়টা। এখন আপনি যখন একটা মনিটর কিভাবে ইনোভেট হয়েছে, বা আমাদের sRGB কালার স্পেস কিভাবে কাজ করে, এই যে কালার ডিজিটাল কালার থিওরিটা বোঝার জন্য আপনি যখন বোঝা শুরু করবেন, দেখবেন যে পুরোপুরি সাইজ ওই ক্লাস 9 এর যে আমাদের একটা আলোর অধ্যায় ছিল না, দেখবে যে রেন্ডার ইঞ্জিন পুরোটাই ক্লাস 9 এর আলোর অধ্যায়ের উপর।
শুধু ইংরেজিতে নাম। হুম। এটা হ্যাঁ ভাই, কন্টিনিউ করেন। আচ্ছা, যাই হোক, ওই যেটা বলতেছিলাম যে মানে এক কথা থেকে অনেক দূরে চলে গেছি, যে আফটার এফেক্টস এর ব্যাপারটা। তো আফটার এফেক্টস এ অ্যাকচুয়ালি হলিউডে প্রচুর কাজ হয়, হয় না যে তা না যে আফটার এফেক্টস এ কাজ হয় না। আহ, শুধু যে মোশন গ্রাফিক্স আফটার এফেক্টস ইউজ করে তা না, কারণ হলিউডে মোস্ট অফ লাইক সায়েন্স ফিকশন মুভিগুলোতে প্রচুর হার্ড ইউজ করে। স্ক্রিন সায়েন্স কম ফিকশন করার মুভিগুলো, জন্য। হ্যাঁ, প্রচুর হার্ড ইউজ করে। স্ক্রিনের আপনার যে রিপ্লেসমেন্ট করে ওই যে বিভিন্ন সায়েন্স ফিকশন টাইপের লাইন আর্ট এটা ওইটা দেখায়, এগুলো মোস্ট অফ টাইমে আফটার এফেক্টস এ করে। কারণ এই ছোটখাটো জিনিস আপনার যদি নোক্স বা উডে নিতে যায়, তাহলে এটা মশা মারতে কামান দাগানো টাইপের হয়ে যায়, রাইট রাইট। ইভেন যে কারণে। হুম, আপনি তো ফিল্মের বিষয়টা তো আছেই। আমার তো হ্যাঁ, মোস্ট অফ দ্য এক্সপিরিয়েন্স এপিসোডিকে, হুম, আমি এমন কোনো এপিসোডিকে আমি কাজ করিনি যেটাতে ধরেন যে স্ক্রিন কম্প নাই। হ্যাঁ, স্ক্রিন কম্প বলতে কি, ফোনের স্ক্রিনে আমাদের এখানে তো ডিটেক্ট শ্যুট করে, বাট হলিউডে যেটা করে গ্রিন স্ক্রিন বা ব্লু স্ক্রিন রাখে, ফোনে শ্যুট করে, দেন হচ্ছে মোশন গ্রাফিক্স আর্টিস্ট পুরো অ্যাপটা হচ্ছে অ্যানিমেশন করে পুরো অ্যাপটা, ফেসবুক লাইভ হোক যেটাই হোক সেটাই হোক, ওরা পুরোটা হচ্ছে মোশন গ্রাফিক্স আর্টিস্ট করার পরে কম্পে আসে, তখন কম্পার ওইটা অ্যাড করে। সো এটাও কিন্তু একটা ডিপার্টমেন্ট আর কি। ইভেন আপনার আমি কিছু পার্সোনালি কিছু ছোট ছোট স্টুডিও চিনি, যারা হয়তোবা মানে একটা শর্টের কাজ করে, হয়তোবা 2 সেকেন্ড 3 সেকেন্ডের একটা শর্টের কাজ করে পুরো মুভিতে। ওই ছোটখাটো স্টুডিও গুলোতে আমি অনেকটাই চিনি যারা হচ্ছে আফটার এফেক্টস এ এমন কাজ করে। তো আপনি যদি আফটার এফেক্টস শিখেন, আফটার এফেক্টস কাইন্ড অফ লাইক আপনার আলুর মতো, মানে নুডিনি কি বলে আপনার এই সব আফটার তরকারি এফেক্টস রান্না এর করা যায় এটা দিয়ে। আফটার এফেক্টস এর আপনার হচ্ছে নোট বেজ না, ডেফিনেটলি, যে কারণে আপনার হুম। হচ্ছে গিয়ে হুডিনির মতো বা ওই মুক্স এর মতো না এটা। বাট আফটার এফেক্টস এর ব্যাপারটা হচ্ছে যে আপনার কম্পোজিট করতে পারবেন আপনি এখানে মোশন করতে পারবেন। ইভেন আমি যেমন অনেক সময় ভিডিও এডিট করা লাগবে, আমার ছোটখাটো কোনো কিছু একটা পার্সোনালি কোনো একটা ভিডিও কাটা লাগবে, মানে প্রিমিয়ার ওপেন করবো, আফটার এফেক্টস ওপেন আছে, আফটার এফেক্টস এর মধ্যে এটা কালার টালার করে হচ্ছে রেন্ডার দিয়ে দিই। আফটার এফেক্টস এ আপনি ভিডিও এডিটও করা সম্ভব, কেউ যদি চায় রাইট। সেটাও করতে পারবে। আফটার এফেক্টস এর আসলে আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার যেটা হয়তোবা শুনতে খারাপ লাগবে, কিন্তু অনেকেই বাংলাদেশের যেমন আমি অনেকেরই আমি নিজে পার্সোনালি ফ্যান, যারা লাইক দে আর লাইক অ্যামেজিং। আমি চিনিও না এরকম মানুষজন আছে যে হঠাৎ করে স্ক্রল করতেছি, কোনো হয়তো বা গ্রাফিক্স রিলেটেড বা সিনেমা রিলেটেড গ্রুপে কেউ কোনো একটা কাজ দিছে তার বা lead। তখন দেখা যায় হচ্ছে ওয়াও রিয়েলি অ্যামেজিং, মানে খুবই অ্যামেজিং কাজ করে। বাট ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের যারা আর্টিস্ট আছে ওদের মধ্যে, আমি সবাইকে বলতেছি না, এটা একটা বিশাল একটা অ্যামাউন্টের মানুষজনের একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে ভাই আমি সব পারি। এই ভাই আমি সব পারি কথাটা আসলে প্রবলেম। এটা কেন প্রবলেম আমি বলি। আমি পার্সোনালি যাদের সাথে কাজ করি আমার অফিসে, এর মধ্যে মোস্ট অফ মানুষজনই দেখা গেছে যে ওদের লাইফে এত পরিমাণ অ্যাওয়ার্ড পাওয়া এরা, যে এরা হচ্ছে কি অ্যাওয়ার্ডের নাম আর মুখে আনে না। মানে আমি নিজেও দেখা গেছে যে মানে এই অল্প কয়েক বছরে এত পরিমাণ অ্যাওয়ার্ড হয়েছে আমার, যে আমি হচ্ছে কি অ্যাওয়ার্ডের কথাই বলি না আর কোনো জায়গায়, বা অ্যাওয়ার্ড শোতে যাই না এখন আর। আগে যাইতাম, ভালো লাগতো প্রথম প্রথম, এখন হচ্ছে বিরক্ত লাগে। রিসেন্টলি ক্লিও এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ডের শো হইলো, ওখানে যাইনি, বিরক্ত লাগে, ভালো লাগে না। তো ওরাও কখনো বলে না যে আমি সব পারি। মানে আপনার আমাকে যে শিখাইছে অ্যাকচুয়ালি হলিউডের গ্রাফিক্স, যার কাছে আমি ইন্টার্ন করছি, অফিসে ঢোকার পর প্রথমে 1 সপ্তাহ ইন্টার্ন পিরিয়ড ছিল, কে কিভাবে কাজ করে কি ওটা শিখাইছে। ওর নাম হচ্ছে জন। মানে জন কাজ শুরু করছে, তার প্রথম সিনেমার ক্রেডিটের টাইটেলের নাম গেছে, ওটা হচ্ছে ব্যাটম্যান ভার্সেস রবিন, ব্যাক ইন 1993 আই গেস। 93-তে ব্যাটম্যান ভার্সেস রবিন সিনেমার ক্রেডিটে তার রোটো আর্টিস্ট হিসেবে তার ক্রেডিটে নাম গেছে। এত পুরনো আর্টিস্ট সেও, মানে তার একদিন এই যে আমি সব পারি, আই নো এভরিথিং, এটা নিয়ে কথা হইতেছে, তখন সে বলতেছে যে হচ্ছে তুই তো অ্যাঞ্জেল না যে তুই সব পারবি। কেউই বলতে পারবে না যে আমি সব পারি। মানে এখন রাইট। আপনি চিন্তা করেন যে একটা হলিউডের একটা আর্টিস্ট যে 1993 থেকে কাজ করতেছে প্রফেশনালি, সে বলতেছে যে আমি, মানে এটা সম্ভব না, কেউই পারবে না আমি সব পারি। এখন বাংলাদেশের অনেকের আমি দেখছি যে আমি সব পারি এটা বলতে। আমি এটা মানে কাউকে ছোট করতেছি না, আমি জাস্ট বলতেছি যে ভাই এই রাইট। কথাটা আর বললেন না, কারণ এটা এটা বললেন না।
এটা বললে যখন আপনি বলেন যে আমি সব পারি, তখন এটা একটা নেগেটিভ একটা ব্যাপার আসে আর কি। এটা এটা তার কিভাবে নিজের সম্ভব? এটা তার নিজের জন্যই খারাপ, কারণ কি যখন আপনার ভিতরে একটা অ্যাটিটিউড চলে আসবে যে আই নো হুম এভরিথিং, তখন আপনার শেখার হুম। আগ্রহটা কমে যাবে। হ্যাঁ, যতক্ষণ আপনার ভিতর এটা থাকবে যে আমি কিছুই জানি না, ততক্ষণ পর্যন্ত আপনার শেখার ক্ষুধা থাকবে, নতুন কিছু শেখার ইচ্ছা থাকবে, প্র্যাকটিস করার ইচ্ছা থাকবে। যখনই আর এটা ফিল এটাতে হওয়া শুরু আরেকটা হবে যে ব্যাকফায়ারেরও একটা ব্যাপার আছে কিন্তু শুভ রাইট, ভাই। হ্যাঁ, মনে করেন আপনাকে আমি বললাম যে আমি সব পারি, এখন আপনি আমার এমন একটা কাজ দিলেন যেটা আসলে আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে? হ্যাঁ, এরপরে আপনি আর আমাদের জীবনেও কাজ দিবেন না, কাজ দিবেন কোনোদিন না। কাজ দিবেন না। এবং হলিউড ইন্ডাস্ট্রি আসলে মানে শুনতে মনে হয় যে হলিউড ইন্ডাস্ট্রি খুবই ছোট, মানে সবাই সবাই চেনে। মানে আই এম প্রিটি শিওর যে আপনি মোটামুটি ওয়ার্ল্ড এর যত লাইক লিজেন্ডারি ভিএফএক্স আর্টিস্ট আছে সবাই আপনারা চেনে, আপনি ওদের চেনেন। সেম আমাদের আমার ক্ষেত্রে দেখা গেছে যে হলিউডের সব আর্টিস্ট আমার চিনে, বা যত স্টুডিও আছে সবাই আমার চিনে। ইন্ডাস্ট্রিটা এখন আমি খুবই ছোট, যদি হ্যাঁ। হ্যাঁ, এখন আমি যদি একবার যদি কারো যদি বলি যে আমি তো সব পারি, এখন আমার একটা কাজ দিল সে, আমি এটা করতে পারলাম না, আপনার মনে হয় যে এটা ছড়াই যাবে না সবার কাছে? Definitely এটা ইভেন ছড়াই ইভেন যাবে। আমি আপনাকে বলি, আমাদের ইন্ডাস্ট্রিটা এত ছোট যে কেউ একজন, আমি এটা নাম ফ্ল্যাশ করতেছি না, আমার বাইরের কোনো হুম একজন ফ্রেন্ডের থেকে শোনা, হুম সুপারভাইজার, সিনিয়র আর কি, ফ্রেন্ড হুম ফ্রেন্ড বলি আর হুম কি, মানে বসই হুম ছিল আর কি। উনি বলতেছিল যে উনি একজনের রিল দেখতেছিল, সেই হুম। রিলে উনি অন্য একজন আর্টিস্টের কাজ অ্যাড করছে, সেটা সে ধরে ফেলছে। হ্যাঁ সুপারভাইজার কেমনে ধরছে, কারণ সে জানে যে তার ফ্রেন্ড এই শটটাতে কাজ, স্পেসিফিক শটটাতে কাজ করছে। তো আমি জাস্ট এটা বললাম এই জন্য যে ইন্ডাস্ট্রিটা আমাদের খুবই ছোট, ভিএফএক্স অ্যানিমেশন ইন্ডাস্ট্রিটা খুবই ছোট, এখানে সব প্রত্যেককে চেনে, খুবই ওয়েল নোন সবাই আর কি, যদি মোটামুটি এই একটা লেভেলের কাজ করেন আপনি, তাইলে আর কি। আই হোপ যে মানে এই কোশ্চেনটা সবার ক্লিয়ার হয়েছে। আমি তারপর একটা সামারি করে দেই, সেটা হচ্ছে যে আফটার ইফেক্ট দিয়ে হচ্ছে আপনি দুইটা কাজই করতে পারেন। এখন আমি একটা স্টুডেন্ট আমার, যেমন ব্রেন স্টর্ম ভিএফএক্স, ওরা এখনও আফটার ইফেক্ট করে। কস্তা ভিএফএক্স আছে না, সিওএসএ, কসা ভিএফএক্স না কস্তা বলো এটাকে, ওরা হুম এখনো হুম। হচ্ছে, ওরা কিন্তু এখনও মনে করেন আফটার ইফেক্টের আর্টিস্ট হায়ার করে। এরকম অনেক স্টুডিও আছে যারা শুধু ভিএফএক্স এর জন্য আফটার ইফেক্ট ইউজ করে, মোশন গ্রাফিক্স বাদেই। ইভেন আপনার আই গেস যারা মোশন গ্রাফিক্স বা ভিএফএক্স বা সিনেমা লাভার, এরা সবাই একটা চ্যানেল চিনে, খুবই ফেমাস হলিউডের চ্যানেল, এটা হচ্ছে করিডোর ক্রু। করিডোর, হ্যাঁ হ্যাঁ, ওরা আফটার ইফেক্ট হ্যাঁ। ইউজ, হ্যাঁ, ওরা আফটার এফেক্টস হেভি ইউজার, শুধু ইউজার না হেভি ইউজার, হেভি কারণ আমি ইউজার। ওদের পার্সোনালি চিনি, সবাই চিনি, ইভেন ওরা যেখানে আমি জানি যে রোডোস্কোপিংও আফটার ইফেক্টে করে, আমি ওদের কিছু কাজ দেখলাম তো, হ্যাঁ ওরা রোডোস্কোপিং বলেন, হ্যাঁ। ক্লিন আপ বলেন, সব কিছুই আফটার ইফেক্টে করে আর কি। আহ, ভাই আপনার কাছে আমার নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে যে হুম। বাংলাদেশের ভিএফএক্স অ্যানিমেশন ইন্ডাস্ট্রির সাথে আপনি গ্লোবাল অ্যানিমেশন ইন্ডাস্ট্রিটাকে মানে কিভাবে দেখেন? যে ধরেন গ্লোবাল ইন্ডাস্ট্রিটা যেভাবে রেস করছে, যদি আমি হুম ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির কথা বলি, অত দূরেও না যাই, পাশের দেশে হুম ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যেভাবে রেস করছে, ওদের একটা হুম। রিজন কিন্তু ছিল যে মানে চিপ লেবার, তাই না? ভাই আমি আসলে চিপ লেবার বলবো না এখানে, আমার ধারণা একটু ডিফারেন্ট। মানে চিপ লেবার কিন্তু বাংলাদেশও চিপ লেবার। হ্যাঁ, এটাই আমার কারণ প্রশ্নটা, এটাই যে ইন্ডিয়া যদি পারে আমরা কেন পারতেছি না, এটা হচ্ছে কোশ্চেন। ওরা এখন সে লাইক ভিএফএক্স চিপ হাব। লেবার যদি বলেন, চিপ লেবার যদি বলেন তাহলে সে লাইক আমার যে রেট, হ্যাঁ আমি যে রেটে কাজ করি পার্সোনালি অফিসের বাইরে যদি কাজ করি, তাহলে আমি একদম অনেস্টলি আপনাকে বলি, এটা এইভাবে বলা ঠিক না, কিন্তু মানে হয়তো কেউ আমার সার্চ দিলে পাই যাবে যে আমি কোন রেটে কাজ করি, কারণ আমি বলতেছি আমার রেট হচ্ছে কি আমি ডে $800 নিই। হ্যাঁ, $800 আমি আমাকে দেওয়া লাগে, এবং ডে বলতে এটা সেটা ছাড়া হচ্ছে তো এলেতে 8 সার্ভাইভ ঘন্টা করাও কঠিন। হ্যাঁ, এখন 8 ঘন্টার জন্য আমাকে $800 পে করা লাগে। সেম কাজ আপনি যদি ইন্ডিয়াতে যদি করান বা বাংলাদেশে যদি করান, তাহলে আই গেস আপনার $80 বা $100 ইটস লাইক মোর দেন এনাফ। অনেক বেশি। ঠিক আছে, এখন চিপ লেবার এটা বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে, বা চায়নাতেও অনেক ভিএফএক্স আর্টিস্ট আছে, বা রাশিয়াতেও আছে যারা হচ্ছে গিয়ে এই রেটে কাজ করে। সো চিপ লেবারের জন্য যে ইন্ডিয়াতে ভালো করছে ব্যাপারটা তা না। আমি আপনাকে একটা ইন্ডিয়ার ভিএফএক্স ইন্ডাস্ট্রি যখন ট্রানজেকশনটা আসে, বিগ ট্রানজেকশন লাইক হলিউড লেভেল একটা ট্রানজেকশন, সেই সময়টা আমি যদি রং না হই তাহলে 2005 থেকে 2010, রাইট? দুই রাইট। হাজার পাঁচ দশের মধ্যে একটা বিশাল একটা ট্রানজেকশন আসছে, কিন্তু সব আপনি খেয়াল হলিউড করে দেখবেন যে স্টুডিওগুলো ওই সময় এখানে হ্যাঁ ব্রাঞ্চ করা শুরু করে আর কি। হ্যাঁ, ওই টাইমে আপনাকে আমি একটা মুভির কথা বলি, এটা খুবই বিখ্যাত, আই গেস লাইক মোস্ট অফ বাংলাদেশের মানুষজন দেখছে। মুভিটার নাম হচ্ছে মাগাধীরা। ঠিক আছে, মাগাদিরা, হ্যাঁ।
মাগাধীরা হচ্ছে কার, রাজামৌলির মুভি, যে হচ্ছে রাজমৌলি। পরবর্তীতে আপনার RRR বানাইছে, মাক্ষী বানাইছে, তারপরে কি জানি বলে এটাতে, বাহুবলী বানাইছে। লাইক হি ইজ লাইক ওয়ান অফ দ্য লাইক হেভি জায়ান্ট, যে আপনার হলিউড স্টাইলের মুভি বানায়। এখন মাগাদিরা আপনি মাগাদিরা মুভি কিন্তু অনেকে আবার রামচরণ নামেও চিনে, বুঝছেন? মানে আচ্ছা, অ্যাক্টরের, ওই সময় অ্যাক্টরের নামটা হুম, আগে উঠতো তো, অনেকে হ্যাঁ। মাগাদিরাকে বলতো রামচরণ মুভি, একটা মুভি, যাই হোক। এখন আপনি চিন্তা করেন যে মাগাধীরা ওই টাইমে, ব্যাক ইন 2009, ওটার বাজেট ছিল আপনার 37 কোটি, 37 কোটি রুপি। 37 কোটি রুপি শুনতে অনেক টাকা মনে হইলো, একটা ভিএফএক্স, এই লেভেলের হাই ভিএফএক্স এর মুভি 37 কোটি রুপি কিন্তু কিছুই না, এটা আপনি খুব ভালো করে জানেন। ইভেন আমাদের শেখ মুজিবের যে মুভি বানাইছে ওইটা কিন্তু 80 কোটি রুপি না 100 কোটি রুপি, এরকম কিছু একটা movie, বা এরকম কাছাকাছি একটা মুভি। I'm like, don't take it like as a political view. I'm just like as an artist, আমি মুভির হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্সপেক্টিভ থেকে সেটাই। বলতেছি, হ্যাঁ। কারণ I'm not a political কিন্তু person ভাই। তো অথবা এটা আমি ওইটাও বাদ দিলাম, আপনার রিসেন্ট একটা মুভি হচ্ছে কি আপনার মাসুদ রানা, M19, ঠিক হুম আছে। হুম হুম, এখন আপনি M19 2023 সালের মুভি বা 22-এর মুভি, মাগাদিরা 2009-এর মুভি, আমি আপনাকে এই কম্পেয়ারটা দিলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় আমাদের। M19 দেখতে বসছি আমি, দেখতে বসার পরে প্রথম 1 মিনিট বা 1 মিনিট 30 সেকেন্ডের সময় একটা শর্ট আছে, শর্টটা হচ্ছে একটা রুমের মধ্যে অনেকগুলো কম্পিউটার, বিসিআইসি হেডকোয়ার্টার, বাংলাদেশ কাউন্টার ঠিক। ইন্টেলিজেন্সির হেডকোয়ার্টারের মধ্যে রাহাত খান দাঁড়ায় আছে, এখানে এই পাশে হচ্ছে কি আরো মানে বাগেরা বাগেরা লোকজন বসে আছে। আচ্ছা। শর্টটা কি, এখানে অনেকগুলো কম্পিউটার, হ্যাঁ, এটারে কম্পোজিট করে সে এখানে হার্ড বসাইছে। এখন যে এটা বসাইছে হার্ড, সে আপনার শর্টটা কি আপনার যাচ্ছে, ট্র্যাক হয়ে যাচ্ছে, যে এটা করছে সে ট্র্যাক করে নাই, সে আপনার ওটার মোশন উপরে ট্র্যাক বসে না রয়েছে। করে সে যেটা করছে যে পেন টুল দিয়ে 4টা টান মারছে, 4টা টান মারে ওই ভিডিওটার ওটার উপর ফালাইছে, একটা কি ফ্রেম দিছে প্রথম, হ্যাঁ, লাস্টে যায় ওটার আরেকটা কি ফ্রেম দিয়ে স্কেল ডাউন করে মিলাই দিছে। এখন যেটা হয়েছে যে আমি দেখতে যাই, শর্টটা সম্ভবত হাইয়েস্ট 2 সেকেন্ডের শর্ট ছিল, বাট আমি দেখতে যাই দেখে যাচ্ছে এটা হচ্ছে কি 3 ডিগ্রি বা 4 ডিগ্রি রোটেশন হয়ে গেছে। ডেফিনেটলি এটা সাধারণ মানুষের চোখে পড়বে না, আই এম প্রিটি শিওর। বাট দিস ইজ দ্য প্রবলেম, যে আমরা আসলে, ও এটা তো সাধারণ মানুষের চোখে পড়বে না 3 সেকেন্ড, এটাতে মানে কি। এখন আপনি দেখেন 2009 সালের মাগাদিরা, আমি মনে হয় 2-3 সপ্তাহ আগে আবার রাত্রেবেলা বসে বসে দেখতেছিলাম। আমার আবার একটা বাজে একটা অভ্যাস আছে যে আমি কিছু না দেখে বসে থাকতে পারি না। মনে করেন যে ওই চুপচাপ বসে থাকতে পারি না, আমার এটা একটা প্রবলেম আছে আর কি, যে আমার কিছু একটা দেখাই লাগে। নো ম্যাটার হোয়াট, এটা টিউটোরিয়াল হোক, এটা ভিএফএক্স রিলেটেড বা মোশন রিলেটেড, ডকুমেন্টারি মুভি কিছু একটা হোক, আমি দেখি। এবং এটা দরকার হলে 100 বার দেখবো, তাও দেখবো টাইপের। মাগাদিরা দেখতে বসছি, আমার কাছে মানে মনে হইতেছিল না যে এটা 2009 সালের মুভি। এবং সেম টাইমে আমি যখন বাংলাদেশের এই মুভিটা দেখতেছি, ওটা দেখতে যাই প্রথম 1 সেকেন্ড 1 মিনিটের মধ্যে আমার চোখে লাগছে যে হচ্ছে বা এটারে হচ্ছে ট্র্যাক করে নাই। এবং আমি প্রিটি শিওর যে এটা করছে সে হয়তো বা জানেও না যে ট্র্যাক বলে একটা কথা আছে, মোশন ট্র্যাকিং। মোশন ট্র্যাকিং কিন্তু অনেক ডিফিকাল্ট কিছু না, আফটার এফেক্টস এ ঢুকে আপনার মোশনের মধ্যে যায়, জাস্ট মোশন ট্র্যাকিং এ ক্লিক করবে, অটোমেটিক ট্র্যাক হয়ে যাবে, ওই ফুটেজ দ্বারা এটার সাথে লিঙ্ক করে দিবে, দ্যাটস ইট। আর কিন্তু কোনো কাহিনী নেই। এখন বাংলাদেশের এই ব্যাপারটা যে আমি প্রপার ওয়েতে করব, যে আমার যাতে জিনিসটা কেউ ভুল ধরতে না পারে, বাংলাদেশে এই জিনিসটা এখনো আসলে আই গেস হয় নাই, অনেকের মেন্টালিটিটা এরকম বুঝতে। আসে নাই। আরেকটা প্রবলেম আছে, আরেকটা প্রবলেম হচ্ছে বাংলাদেশে এখনো মানুষজন ফিনিশিং ডিপার্টমেন্ট বলে যে একটা কথা আছে ওটা জানে না, আই এম প্রিটি শিওর। ফিনিশিং এর কিছু ব্যাপার আছে, শুভ আপনি খুব ভালো করে জানেন যে এজ এ আপনি যখন কম্পোজিট করেন, আপনি এটা অফলাইন আর্টিস্ট হিসেবে করতেছেন, যখন আপনি এটা পাঠাচ্ছেন পিকচার হেড, টেকনিকালার, বা আপনার এরকম আরো কিছু প্রোডাকশন কোম্পানি হাউস আছেন, গুলো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে ফিনিশিং করে, ওদের কাজ কি, হয়তোবা আপনার কম্পোজিটের উপরে 5% বা 0.5% নয়েজ বা গ্রেইন অ্যাড করবে, ওটার মধ্যে একটু হিলিয়েশন অ্যাড করবে, হুম। ওইটাকে একটু আপনার হয়তোবা ফিল্ম কনভার্টার কালার দিয়ে গ্রেড কনভার্ট করবে, করবে, হ্যাঁ। হ্যাঁ, কালার গ্রেড করবে। এই জিনিসটা এখনো বাংলাদেশে আসেনি, যেটা সত্য কথা। বাংলাদেশে আমি অনেক কাজ দেখছি যেগুলো দেখতে হুম। খুবই অ্যামেজিং, মানে মাথা নষ্ট করা, জাস্ট হয়তোবা একটু 5% গ্রেইন অ্যাড করলে, নয়েজ অ্যাড করলে জিনিসটা আরো ভালো লাগতো দেখতে। এই জিনিসটা এখনো আসে নাই বাংলাদেশে। প্রবলেমটা হলো হচ্ছে কি, উম, উম, জিসান ভাই, আমি আমি হুম, তো
লোকালি আমি কোনো কাজ করিনি, বাট হুম লোকাল কিছু আর্টিস্টদের যারা কাজ করে তাদের সাথে আমার হুম। কথা বলার সুযোগ হয়েছে। যেটা হয়েছে যে আমাদের ডিরেক্টররাই জানে না যে কি করতে হবে, এটা হচ্ছে মেন না না ভাই, সমস্যা। ডিরেক্টর জানবে না, না ডিরেক্টর জানবে না, বুঝছেন? আপনি ডিরেক্টরের ব্লেম দিবেন এখন না, ডিরেক্টর এখন জানবে ব্লেম না। কারণ আছে, আমি আপনাকে বলি ডিরেক্টরে কেন হুম ব্লেম দিচ্ছি। একটা মুভিতে যখন আপনি ভিএফএক্স তো থাকবেই, তাই না, একটা হুম এপিসোডে মুভিতে, হুম তাহলে ডিরেক্টর যদি হুম। না জানে তাহলে সেখানে কে থাকবে? একটা ভিএফএক্স সুপারভাইজার রাখবে না? আমাদের তো এই এখন ডিপার্টমেন্টে হ্যাঁ, নাই, আপনি আমাদের তো এই এটা ডিপার্টমেন্টে ব্লেম নাই। করতে পারেন। হুম, এটা ব্লেম সো করতে পারেন এখন যে ভিএফএক্স সুপারভাইজার এখন ভিএফএক্স রাখার কথা না। সুপারভাইজার যেহেতু থাকে না, ডিরেক্টরের একটা হুম বেসিক নলেজ তো থাকা দরকার। তো হুম ভিএফএক্স এর কোনো বাজেট এখন সবাই চিন্তা করে যে, বাংলাদেশের মানুষ মনে করে বা প্রোডাকশন হাউসরা মনে করে যে হুম ভিএফএক্স হচ্ছে জাস্ট ভিডিও এডিটের মতো একটা কাজ, হুম। এখানে এডিট করতে দিব, এডিটরই ভিএফএক্স করে দিয়ে দিবে। এন্ড এডিটর যখন প্রিমিয়ারে ভিএফএক্স করবে হ্যাঁ তখন তো ভাই ট্র্যাক তো না হবে না, ভাই, বুঝছেন না? এই ক্ষেত্রে এরকম আপনি হচ্ছে। কিন্তু ব্লেমটা কিন্তু আর্টিস্টের দেওয়া উচিত, আর্টিস্টদের দেওয়া উচিত। কেন দেওয়া উচিত? কারণ আমি সব পারি, আমি হচ্ছে গিয়ে তোমার ভিএফএক্স করে দিব, এডিট করে দিব, কালার করে দিব, সব করে দিব। বাংলাদেশে এখনো ওই চর্চাটা আসে নাই যে ভাই আমি মোশন ডিজাইনার, আমি জাস্ট আমার প্লেটের দিকে হচ্ছে যে তাকাই, আমি আরেকজনের প্লেটের দিকে তাকাই, আরেকজনের খাবারের দিকে হাত না বাড়াই। এটা খুবই বাজে একটা প্র্যাকটিস যে আমি সব পারি, আমি সবই আরেকজনের করতেছে। খাবারও আমি খাবো। এটা আসলে ঠিক না। এটা কেন ঠিক না? কারণ আপনি আজকে মনে করেন ভিএফএক্স করতেছেন, আমি মোশন করতেছি। এখন আমি যদি আপনার ক্লায়েন্টে যাই যদি বলি যে আমি সব করে দিব, ক্লায়েন্ট কিন্তু আমার কাছেই আসবে। কারণ ক্লায়েন্ট সবসময় চেষ্টা করে 5টা টাকা বাঁচানোর। এটা আপনি ক্লায়েন্টের দোষ দিতে পারবেন না, ঠিক আছে? রাইট। ক্লায়েন্টে আপনি দোষ দিতে পারবেন না। মার্কেট অ্যাকচুয়ালি আমরাই নষ্ট করি, মার্কেট আমরাই নষ্ট করি। এখন এটাতে আপনি কি করবেন বলেন? কিছু করারও নাই। কেন করার নাই? কারণ আমরা মেন্টালিটি ঢুকে গেছে যে আমি এই কোর্সটা করব, কোর্স করে আমি হচ্ছে লাখ লাখ টাকা কামাবো। এখন শুরু আপনি বলতে পারেন যে আচ্ছা আপনি তো কোর্স বানান, তাইলে কি আমি আপনাকে হচ্ছে খোঁচা মারতেছি কিনা? সেক্ষেত্রে আমার প্রশ্ন যে একটা কোর্স আপনি বিক্রি করে যে টাকা পান, যে সময়টা লাগে আপনার, ওই টাইমে কিন্তু অ্যাকচুয়ালি আপনি 5 গুণ বেশি টাকা কামাইতে পারেন। আই নো দ্যাট। এক্স্যাক্টলি। আই নো যে আপনি আপনি 20,000 টাকার একটা কোর্স বিক্রি করতে আপনার যে টাকা, যে টাইম নষ্ট করবেন, আপনি আপনি 20,000 টাকা কামাইতে লিটারেলি আপনার হয়তো বা 3 ঘন্টা লাগবে একটা কম্পোজিটে 3 ঘন্টা কাজ করতে। আই নো দ্যাট, যেটা রিয়েলিটি, ঠিক আছে? এখন কোর্স ওলারা কি করে যে আমি এই কোর্সটা হচ্ছে কি বেচতেছি, আমার এই কোর্সটা যদি তুমি কিনো, এটা করে তুমি লাখ লাখ টাকা কামাইতে পারবা। বাট আমি রিয়েলিটি আমি হচ্ছে আমি কি আপনাকে লাখ একটু লাখ পজ টাকা করি কয়জন এখানে। কামায়? সেটা হচ্ছে কি, আমাদের বাংলাদেশে যেটা মেন সমস্যা হয়েছে কি ভাই, ধরেন সব কিছু যখন ফেলড হয় তখন চিন্তা হ্যাঁ করে যে আমি এখন একটা ইউটিউব চ্যানেল করব, একটা ই হ্যাঁ লার্নিং প্ল্যাটফর্ম করে কোর্স রিলিজ করব। মানে জব হুম টব সব কিছুতে ফেইলড হওয়ার পরে, সবার কথা বলতেছি না, হুম একটা পার্সেন্টেজ তখন চিন্তা করে এখন তাইলে আমি কোর্স বিক্রি করা শুরু করি, মানুষকে শেখানো শুরু করি, আমি তো কিছু পারলাম না, এখন শেখানো শুরু হ্যাঁ। করি আর কি। এইটা মানে একটা এই কোর্সের ব্যাপারে একটা মজার একটা ইন্টারেস্টিং একটা কাহিনী বলি। অ্যান্ড্রু ক্রেমারের তো চেনে না এমন কোনো হ্যাঁ মানুষ নেই। হ্যাঁ। অ্যান্ড্রু ক্রেমারের ব্যাপারটা হচ্ছে যে আমি কিছু মানুষজন আমার কাছে হচ্ছে খুবই মানে হয় না যে দেখলে খুবই ভালো লাগে মানে। ভিডিও কোপাইলট আপনার, আমি এটা হ্যাঁ। বলতে যাচ্ছিলাম, আপনার কাজের ভিতর আমি আপনার হুম পুরো রিলটা যখন দেখলাম, হুম প্রতিটা কাজের ভিতর যখন দেখতেছিলাম আমার মনে হচ্ছিল যে না, হুম। কাজগুলোর ভিতর অ্যান্ড্রু কিমার একটা ফিল আছে। এটা অ্যান্ড্রু যারা ক্রেমার আমার যারা কাছে ব্যাপারটা যারা কি জানেন? যারা অ্যান্ড্রু ভিডিও ক্রেমার কপাইলট, যারা ভিডিও হুম কপাইলটের ফলো করছে, যারা যারা ভিডিও কপাইলট হুম চিনে, তারা বুঝতে পারবে হুম যে মানে আপনার ভিতর ধরেন যে ওই অ্যান্ড্রু কিমারের কাজের যে একটা আউটপুটের যে একটা হুম সৌন্দর্যটা না, আপনার কাজের ওই হুম। সৌন্দর্যটা দেখা যায়। আমি আফটার ইফেক্টে খুব কম আর্টিস্টের এরকম দেখি অ্যাকচুয়ালি। ভাই অ্যান্ড্রু ক্রেমার ব্যাপারটা হচ্ছে আমার কাছে হচ্ছে গিয়ে মানে হয় না যে টিনেজ বয়সের প্রথম প্রেমিকা টাইপের একটা ব্যাপার, যে কোনোদিন ভোলা যায় না তার প্রেম। তো অ্যান্ড্রু ক্রেমার হচ্ছে কি আমার টিনেজ লাইফের মানে প্রেম টাইপের ব্যাপার। আমি মনে আছে যে ব্যাক ইন 2010-11 এর দিকে অ্যান্ড্রু ক্রেমারের সন্ধান পাইছিলাম ইউটিউবে। আমি তো আমিও ওই বারোর দিকে। টাইমে, এবং মজার ব্যাপার হচ্ছে অ্যান্ড্রুর সাথে যখন আমার দেখা হয়েছে একটা সেমিনারে, অ্যান্ড্রুর সাথে আমার দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে যখন ওর সাথে কথা হলো, ওয়াইল্ড কার্ড মানে একটা ওই গায়ের মধ্যে একটা ট্যাগ আছে যে ওয়াইল্ড কার্ডের লোক। এটাতে একটা সুবিধা হয় যে অনেকের সাথে হচ্ছে গিয়ে হুম হুম, কথা নর্মালি গেলে বলবো। কথাও বলবে না, কিন্তু যখন ওই ওয়াইল্ড কার্ডের থেকে গেছি বা ওয়াইল্ড কার্ডের লোক, তখন ব্যাপারটা একটু মানে ইজি হয় কথা বলে। এন্ড্রুরে আমি বলতেছিলাম যে হচ্ছে গিয়ে আহ, মানে তুই অ্যাকচুয়ালি যে টিউটোরিয়াল গুলো বানাইছিস বা বানাস,
এগুলা অ্যাকচুয়ালি কি তুই মানে প্রোডাক্ট সেল করার জন্য? এই কোশ্চেনটা আমার মাথায় বিশ্বাস করেন গত 10 বছর ধরে আমার মাথায় ঘুরে, 10-15 বছর ধরে, যে অ্যান্ড্রু ক্রেমার কি অ্যাকচুয়ালি টিউটোরিয়াল বানায় তার প্রোডাক্ট সেল করার জন্য, নাকি হচ্ছে কি আসলে মানুষের শেখানোর জন্য? শেখানোর জন্য। হ্যাঁ, তখন সে আমার দিকে তাকায় একটা হাসি দিয়ে, কোনো অ্যান্সার দেয় না, জাস্ট একটা হাসি দিয়ে হচ্ছে কি তাকাইছে আমার দিকে। তখন বুঝছি যে আচ্ছা ঠিক আছে, ওকে, সে অ্যাকচুয়ালি প্রোডাক্ট সেল করার জন্য হচ্ছে টিউটোরিয়াল গুলো বানায়। এখন অ্যান্ড্রু ক্যামেরার টিউটোরিয়াল আপনি খেয়াল করেন, খেয়াল করলে দেখবেন যে খুবই পলিশ একটা ব্যাপার। হ্যাঁ, খুবই পলিশ একটা ব্যাপার। সে কিন্তু আপনার কিভাবে শিখাইতেছে, সে শিখাইতেছে যে সে লাইক, সে এক্সাম্পল লাইক আমার হচ্ছে আমার গিয়ে, এটা এটা ইউজ হচ্ছে করো, গিয়ে আমার আমার এটা ইউজ প্রোডাক্ট, করো। সেটাই। এটা হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট, এটা হচ্ছে গিয়ে আমি এমনি করে ঘুরাবো, ঘুরায় টুরায় আইসে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে লেখা আসবে, একটা টাইটেল আসবে। হ্যাঁ, এখন সে অ্যাকচুয়ালি কিন্তু আপনার এবিসিডি না শিখে শিখাবে যে হচ্ছে ওকে তুই হচ্ছে কন্ট্রোল আই চাপ দে, ইম্পোর্ট কর এটারে, ইম্পোর্ট করে এটারে হচ্ছে কি এমনি করে ঘুরা ঘুরায় টুরা এটা কর। সে কিন্তু আপনার অ্যাডভান্স লেভেলের একটা শিখাচ্ছে, ঠিক আছে? রাইট। এখন আপনি মনে করেন যে বেসিক লেভেলের যদি আপনি শিখাইতে যান, এটা ওই যে তাবিজ ব্যবসায়ী টাইপের ব্যাপার হয়ে যাবে। আপনি বেসিক লেভেলের কোর্স বানাইলেন, বানাই শিখে আপনি ওরা বলতেছেন যে তুই কিন্তু লাখ টাকা কামাইতে পারবি আমার এই কোর্স শেষ করে, এবং সে নিজেও জানে যে এটা সম্ভব না। এতে করে যেটা হয় যে একটা মানে বিগ একটা ইম্প্যাক্ট পড়ে ওই মানুষটার উপর। কারণ আমি আপনার ওই যে কথায় কথা বললাম না যে আমার এক ফ্রেন্ডে হচ্ছে কি মানে এই সুদে টাকা নিয়ে তারপর কোর্স করছে 80,000 টাকা দিয়ে, মানে সুদে টাকা নিচে নিয়ে 80,000 টাকা দিয়ে একটা কোর্স করছে, যে কোনো একটা কোর্স। ওরে কেউ একজন বলছে যে কোর্স করলে তুই ভালো চাকরি পাবি, বেচারার হচ্ছে আমও গেছে, চালাও গেছে, কিছুই হয় নাই আর কি। সেটাই আমাদের আসলে এটা যে আমি আপনাকে মানে আমাদের লাইভ শুরুর আগে আমরা দুজন এটা নিয়ে কথা বলতেছিলাম যে আসলে যখন একটা কোর্স করানোটা কোনো খারাপ কিছু না, ডেফিনেটলি ভালো কিছু, নলেজ শেয়ার করা ভালো কিছু, এবং পেইড হোক পেইড হলে আরও ভালো। বাট প্রবলেমটা কোথায়? সেটা হচ্ছে যে আপনি মানুষকে শুরুতেই যদি একটা লোভ দেখায় দেন, আমরা তো হিউম্যান ভাই, আমাদের তো লোভ থাকবে। আমি শুরুতেই যদি দেখি যে কোর্সের ইন্ট্রোটাই এরকম থাকলো যে এই কোর্সটা করলেই আপনি আমার মতো $5,000 $10,000 প্রতি মাসে ঘরে বসে ইনকাম করতে পারবেন, তখন তো ভাই মাথায় আর কিছু থাকে বলেন? আচ্ছা শুভ ভাই, আপনাকে আর একটা কোশ্চেন করি। হ্যাঁ, এটা হয়তো বা শুনলে অনেকে গালি দিবে। হ্যাঁ, এজ এ আর্টিস্ট, এজ এ হলিউড আর্টিস্ট, হ্যাঁ আপনি হলিউড আর্টিস্ট, আমি হলিউড আর্টিস্ট, এজ এ আর্টিস্ট I have a question. Is it like really possible? Is it really possible যে ফ্রিল্যান্স করে আমি ফ্রিল্যান্স এডিটর হিসাবে, ভিডিও এডিটর হিসাবে বা এটা হিসাবে ওইটা হিসাবে মাসে 15 লাখ টাকা কামাবো? এটা কিন্তু আসলে কি ভাই পসিবল আমি কিনা? আপনাকে বলি, মাসে 15 লাখ মানে কত? $15,000, তাই না? হ্যাঁ হ্যাঁ, $15,000, 15,000 না, 14,000 চোদ্দ সামথিং, হাজার ধরলাম। আচ্ছা ধরলাম 15,000 টাকা। $15,000। অনেস্টলি বলি, যারা আমেরিকাতে, আপনি যেখানে থাকেন, আমি এখান থেকে হ্যাঁ যতদূর জানি আমার কলিগ যারা আছে, হ্যাঁ ওরা হ্যাঁ আমেরিকাতে থেকে ধরেন জুনিয়ররা $3-4 হাজার আর্ন করতে পারে সর্বোচ্চ, হ্যাঁ তাও এটা অনেক বেশি। আর মিড লেভেলরা হয়তো বা তার থেকে একটু বেশি, সিনিয়ররা তার থেকে একটু বেশি। এখন আমি জানি না বাংলাদেশে বসে 15,000 $20,000 সম্ভব কিনা। হ্যাঁ, এটা এটাই কোশ্চেন যে আপনি মনে করেন যে বিভিন্ন রকমের পডকাস্ট করে এটা করে ওটা করে আপনি মানুষজনকে হচ্ছে কি লোভ দেখাচ্ছেন যে আমি যদি এত হাজার হাজার ডলার কামাতে পারি, তাহলে তুমি কেন পারবে না? এখন এই টাইপের ইনকাম অ্যাকচুয়ালি আমি হচ্ছে কি আপনারা একদম দেখাই দিতে পারবো যে কে কে করে, মানে এই টাইপের 15-20 হাজার ডলার ইনকাম করে। বিপাল করে, ওয়ান অফ দ্য লিজেন্ডারি আর্টিস্ট বিপাল। তারপরে ডেভিড আরিয়া, অ্যানাদার বিগ আর্টিস্ট, যারা হচ্ছে কি অকটেন জিসাস হিসেবে মানুষজন চেনে। না, ডেভিড এগুলো আরিয়া, হয় ভাই, এগুলো হয় কখন? ধরেন যারা ওই লেভেলে গেছে সেটা তো আছেই, সেকেন্ডলি আছে ধরেন যারা বড় এজেন্সি লিড করে, সেটাও আছে। বাট কেসটা ডিফারেন্ট। বাট অ্যাজ এ আর্টিস্ট হিসাবে, অ্যাজ এ সিঙ্গেল পার্সন হিসাবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে থাকলে $1,000 $2,000 গুড, আর বাইরে থাকলে হয়তো বা 4-5, এগুলো স্বাভাবিক, 4-5 হাজার। বাইরে থাকলে যেমন আমি বলি যে আমি হচ্ছে টিয়ার 1 আর্টিস্ট, ঠিক আছে? আমি এখন হচ্ছে টিয়ার 1 আর্টিস্ট, হাইস্ট পেড আর্টিস্টের মধ্যে একজন। কিন্তু তাই এটার মানে এটা না যে আমার ইন্ডাস্ট্রিতে আমি হাইস্ট পেড। হ্যাঁ, হাইস্ট পেড যেখান থেকে শুরু হয়েছে ওটা লোয়েস্ট বটমে আমি আছি। মানে হাইস্ট পেড মনে করেন সে লাইক 1 টাকা থেকে শুরু, আমি 1 টাকার একদম বটমে আছি, 1 টাকাতে আছি। তো হ্যাঁ, আমি আমার নিজেরই কলিগ আছে কিছু যারা হয়তো 15-20 হাজার ডলার বেতন পায়, এবং ওদের কাজও ওই রকম, ওদের কাজও এরকম এক্সপেরিয়েন্স বলতে প্রায় 20 বছর।
ভাই ওদের এক্সপিরিয়েন্স মনে করেন যে কিরকম, ওর হচ্ছে কি হয়তো ভাই এমি অ্যাওয়ার্ড আছে দুইটা তিনটা, গোল্ডেন ট্রেলার অ্যাওয়ার্ড আছে হয়তো বা 30-40টা, ক্লিও এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড আছে মনে করেন 50-60টা, ঠিক আছে। রাইট। এখন ওদের হিসাব আলাদা। তো এটা আমি এই কথাটা এই কারণ টাকার কথা এই কারণে জিজ্ঞেস বললাম আপনাকে যে যারা গ্রাফিক্স বা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, কারণ সবাই আই গেস এখনকার সময় সবাই চায় যে আমি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করবো, এটা হয়তো অনেক মজার একটা জিনিস। তো তাদের জন্য আমি একটা জিনিস বলতে পারি অ্যাজ এ এক্সপিরিয়েন্স আর্টিস্ট, লং টাইম ধরে কাজ করতেছি, আমি একটা জিনিস হচ্ছে রিকোয়েস্ট করে বলতে পারি যে ভাই, জীবনে কাজ করার আগে এই জিনিস চিন্তা করেন না যে আমি কয় টাকা কামাবো। কারণ আপনি যদি টাকার কথা চিন্তা করেন না, তাহলে টাকার পিছনে দৌড়াইতে থাকবেন। রাইট। আর আপনি যদি ভালো কাজের কথা চিন্তা করেন যে আমি ভালো কাজ করব, দেখবেন যে টাকা আপনার পিছনে দৌড়াবে। সবাই বিশ্বাস করেন, আমি যখন মানে এই হলিউড ইন্ডাস্ট্রিতে ঢুকি তার আগে আমার চাকরি ছিল না অনেকদিন। কেন ছিল না? আমি আমার চাকরি ছেড়ে দিছি। আমি চিন্তা করছি যে ওকে ঠিক আছে, আমি একটা টাইম পিরিয়ড 2 বছর আমি লোন করে ধার দেনা করে চলবো। এর মধ্যে আমি নিজের হচ্ছে কি এমন একটা পজিশনে নিব যে আমার শরীর দেখে আমার কাজ দিবে, মানুষজন বাইকে কাজ দিবে। এবং আমি কিন্তু সেটাই করছি, এবং এটা হয়েছে 18 মাসের মধ্যে। 24 মাস পুরো আমি টাইম নিই নেই, আমার টার্গেট ছিল 24 মাস, যে 24 মাস আমি কাজ করব না, আমি শুধু একটা শরীর বানাইতে আমি 18 মাস টাইম নিছি শুরু হই। মানে আমার যে মেইন যে শরীরটা দিয়ে আমি কাজ পাইছি, ইট ওয়াজ লাইক 18 মান্থ এর পরিশ্রমের ফসল। এবং এই 18 মাস আমি প্রচুর ধার দেনা করে চলছি, কখনোই টাকার কথা চিন্তা করিনি যে আমি কয় টাকা ইনকাম করবো কি। এবং ওটার কিন্তু ফল এখন পাচ্ছি আমি। যে কারণে আমি রিকোয়েস্ট করি যারা কাজ শিখতে চায় ওদেরকে যে ভাই, আপনি কয় টাকা কামাবেন এটা চিন্তা করেন না, আপনি চিন্তা করেন যে আমি একটা ভালো একটা কাজ করব, ভালো একটা পোর্টফোলিও বানাবো, যেটা দেখে আমার হচ্ছে বলবে যে ভাই তুই আয়, পুরোই আমি খুঁজতেছি। এক্স্যাক্টলি। মেইন আসলে আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমি আবার বলতেছি যে পোর্টফোলিওটা মেন। এই যে আমাকে অনেকেই ধরেন, স্পেশালি আমাদের এখানে তো ভিএফএক্স এর কাজ কম হয়। আমি রিসেন্ট টাইমে একটা রেভলিউশন দেখছি যে কিছু ছেলেপেলে আছে ব্লেন্ডারে, বুঝছেন, কাজ করে এনভায়রনমেন্টের কাজ, শুধুমাত্র এনভায়রনমেন্ট ডিজাইন করে, সুপার লেভেলের কাজ। ওদের দেখে মানে আমার নিজের প্রাউড ফিল হয় যে 22-23 বছর বয়স, এটা কেমনে এই লেভেলের কাজ করে। ইভেন ধরেন বড় বড় রকি অ্যাওয়ার্ড পাচ্ছে ওরা। বাংলাদেশে 2-3টা ছেলেপেলে আছে এরকম, ওদেরকে নিয়েও লাইভ করার ইচ্ছা আছে, অলরেডি কয়েকজনকে নিয়ে করছি। বাট আমি একটা জায়গায় সমস্যা দেখি, আফটার ইফেক্টের যখন এই মোশন গ্রাফিক্সের কাজ দেখি না, কোনো লেভেল নাই, এই কাজটার কোনো লেভেল নাই। মানে যেই রিল টিল সেন্ড করে দেখে মানে ওই একটা গতানুগতিক ধরেন মোশন পোস্টার, তারপরে হচ্ছে ওই কয়েকটা টেমপ্লেট ডাউনলোড করে ধরেন যে মানে আমরা তো সবই চিনি, কে মানে টেমপ্লেটগুলো তো আমাদের মুখস্থ নাই। ভাই আপনি এটা বলেন, আমি এই যে 3 মাস দেশে ছিলাম না, আমার বাবা অসুস্থ ছিল, ওই অসুস্থতার কারণে মে মাস থেকে জুলাই লাস্ট পর্যন্ত ছিলাম আমি দেশে। তখন তো যে দেশে আবার এই আপনার বিপ্লব টিপ্লব হইলো, তখন পুরা ঘরের মধ্যে বন্দি টাইপের অবস্থা। তো তখন টিভি দেখতাম তো প্রচুর, যেটাই দেখতাম আরে এই টেমপ্লেট তো এনতে ডাউনলোড করছে, আরে এটা তো এনতে মাইরে দিছে, আরে মানে খবর দেখতে বসছি, খবর দেখতে বসে আমার মানে ব্যাকগ্রাউন্ডে ব্যাকলাইট দেখে আমার মাথা আসছে আচ্ছা এটা তো অমুক জায়গাতে নিয়ে আরেকটার সাথে হচ্ছে মিলে হচ্ছে গিয়ে এটা করছে। এটাই আর কি অবস্থা। এখন এখান থেকে আমরা তো আমরা আর বেশি সময় নিব না, আমরা হয়তো বা আর 5 মিনিটের ভিতর হচ্ছে আমরা কিউএনএতে যাব। আপনাদেরকে আবার বলতেছি অডিয়েন্সদের যে আপনারা সবাই কোশ্চেন ড্রপ করতে থাকেন, এরপরে আমরা ড্রপ মনে হয় কে যেন বলে যে ড্রপ করে দিলাম, কোনো একটা ভাইরাল এটা ওয়ার্ড আর কি। যাই হোক আপনারা কোশ্চেন ড্রপ করেন, আমরা অ্যান্সার দিব। ভাইয়ের কাছে লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে বাংলাদেশে আপনি হচ্ছে মানে অ্যানিমেশন ভিএফএক্স রিলেটেড ডেডিকেটেড কোনো ই লার্নিং প্ল্যাটফর্ম মানে এক্সপেক্ট করেন কিনা? ডেফিনেটলি এক্সপেক্ট করি, কারণ বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলা আমি দেখছি ওয়েবসাইট বলেন বা 1-to-1 পার্সোনালি শিখায়, মানে যেটা বলে একাডেমি টাইপের, এখন পর্যন্ত আমি কোনোটা পাইনি যেটা স্যাটিসফাইং যে ওখান থেকে শিখে সে লাইক স্কুল অফ মোশন, হ্যাঁ, যেটা আমরা ওয়ান অফ দ্য লিজেন্ডারি ওয়েবসাইট যারা ওখানে, যেখানে আপনার হ্যাঁ ডেভিড আরিয়া শিখায়, তারপরে হচ্ছে আইজে শিখায়, তারপরে সম্ভবত মিঠাই আসা মনে হয় শিখায়। যাই হোক ওইরকম নাই।
ওইরকম নাই আমাদের দেশে। এবং আহ, যারা অ্যাকচুয়ালি এখন শিখায়, কোর্স গুলা বিক্রি করে, আমি মানে অফেন্সিভলি হয়তো বা এটা হয়ে যায় যে ওরা অ্যাকচুয়ালি ওই যে আপনি যেটা বলছেন যে আচ্ছা ঠিক আছে আর কিছু পারতেছি না, কোর্স বেচি টাইপের একটা ব্যাপার, বা ইউটিউব চ্যানেল খুলি। বাংলাদেশে ডেফিনেটলি আমি, এটা আমার একটা ওয়ান অফ দ্য ড্রিম। যখন আপনি আমার বলছেন যে ভাই আমি একটা ভিএফএক্স স্কুল বা একাডেমি টাইপের শুরু করতেছি, আমি আপনার কিন্তু বলছি যে ভাই আমি আপনার সাথে আছি, সমস্যা নেই, কোনো হেল্প লাগলে বললেন। এটার কারণ কি, আমি বিলিভ করি যে মানে বাংলাদেশে প্রচুর ট্যালেন্টেড ছেলে পেলে আছে, এটা আমি খুব বিলিভ করি। কারণ আমি নিজে ভাই বাংলাদেশ থেকে আসছি। আমি বাংলাদেশ থেকে আসা একটা ছেলে, এখন আমি মনে করি যে হলিউডে মানে বড় বড় কাজ সেটাই। করি। তারপর এটা বাপ্পি এটা ভাই এটা- আছে। হ্যাঁ। বাপ্পি ভাই তো আসলে বাপ্পি ভাই আমার কাছে ফেরেস্তা লেভেলের, কারণ ওনারে আমি দেখে হচ্ছে গিয়ে এই কত মানুষের সাহস কত করছি গুণ, যে এই মানুষের যে কত গুণ মানে বলে শেষ করা যাবে না। আই লাভ ইউ বাপ্পি ভাই, আই লাভ ইউ হ্যাঁ, বাপ্পি ভাই। হচ্ছে গিয়ে অনেকে হয়তো বাপ্পি ভাই বলে চিনবে না, ওয়াইজ ইবনে ওয়াহিদ রাজা। ভাই। আই লাভ ইউ বাপ্পি বাপ্পি ভাই, আপনারা দেখে আমি আহ, মানে আজকের এই জায়গায় আসতে পারছি। এবং বাপ্পি ভাইরে আমি এটা সবসময় বলি যে ভাই মানে আপনি না থাকলে জীবনে এটা সম্ভব হইতো না। তো যেটা হয়েছে যে আমি, বাপ্পি ভাই, আপনি, আমরা যদি আসতে পারি বাংলাদেশের মতো জায়গা থেকে, তাহলে এখনকার পোলাপান তো আরো স্মার্ট ভাই, ওরা অনেক বেশি স্মার্ট। ওরা আমাদের চাইতে ড্যাম স্মার্ট পোলাপান। এরা পারবে, এদেরকে যদি একটু যদি গাইডলাইন দেন, আপনার মতো মানুষজন যদি একটু গাইডলাইন দেয়, পারবে। আর আরেকটা ব্যাপার, যে আমি পার্সোনালি, হ্যাঁ, কখনোই পেইড কোর্স করার সুযোগ হয় নাই আমার। কারণ আমাকে আমার মা বাবা চাইছে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হই। যে কারণে আমার ওই আর্থিক ভাবে ওই ব্যাপারটা যে বাসাতে এক্সট্রা টাকা দিবে কোর্স করার, বা এটা কখনোই আমার হয়নি। যে কারণে আমি সবসময় ইউটিউব থেকে শিখছি। এখন কারো যদি মনে হয় যে আমার কাছে টাকা নাই, আমি শিখতে পারতেছি না, ভাই ইউটিউবে সব আছে, বিশ্বাস করেন আমি নিজে ইউটিউব থেকে সব শিখছি। বা কারো ভালো কম্পিউটার নাই, ভাই বিশ্বাস করেন ভালো কম্পিউটার লাগে না, আমার একটা 2 জিবি র্যামের ডুয়েল কোর প্রসেসর ছিল। 2013 সাল পর্যন্ত ডুয়েল কোর প্রসেসর দিয়ে আমি হচ্ছে কি কাজ শিখছি। এবং 2013 পরে কিন্তু আমি আসলে কিছু শিখি নাই, যা শিখছি সব 2013 আগে। ওকে। এরপরের থেকে হচ্ছে গিয়ে টাকা ইনকাম করতে হবে, পকেট চালাইতে হবে, দান্দায় ঢুকে গেছি, যে কারণে আর শিখা হয়নি। মানে আপনি একবার যদি কাজে ঢুকে যান তখন কিন্তু আর শিখা হয় না, যেটা সত্য কথা। তো কেউ যদি মনে করে যে আমার কম্পিউটার নাই, আমার টাকা নেই, এগুলো বুলশিট ভাই। আপনার যেটা আছে এটা দিয়ে শিখতে পারবেন, সমস্যা নেই, ইউটিউবে হাজারটা উপায় আছে। আমার আবার একটা বদ অভ্যাস আছে ভাই, জানেন? হুম। যে কারণে ধরেন আমি বিয়ের পরে হুম। আমার বউয়ের কাছেও গালি শুনি। সেটা হচ্ছে হুম। আমি প্রচুর কোর্স কিনি, বুঝছেন? আচ্ছা। প্রচুর। এখনো ধরেন, এখন তো ধরেন আপনি তো জানেন রাইটার স্ট্রাইক চলতেছে। হুম। হ্যাঁ। আমাদের তো লাস্ট 1-1.5 বছর ইন্ডাস্ট্রির অবস্থা খুবই খারাপ। হ্যাঁ। এর মাঝেও ধরেন এমন কোনো মাস নাই যেখানে আমি ধরেন $200-300 ধরেন কোর্স কিনতেছি না। দেখি না ভাই দেখি, এগুলো, বুঝছেন, এটা একটা ব্যাড হ্যাবিট আমার, বুঝছেন? আমি এরকম আচ্ছা, কোনো একটা কোর্স রিলিজ হলে আমার মনে হয় এটা আবার কিনতেই হবে। আমার এটা হয়েছে একবার, এটা হয়েছে আমার হচ্ছে মাস্টার ক্লাসের 1 বছরের সাবস্ক্রিপশন নিয়েছি আমি। আচ্ছা নিয়ে আচ্ছা। সম্ভবত সম্ভবত কোনো একটা ভিডিও চালাইছি, চালাই হয়তো 5 মিনিট বা 6 মিনিট দেখছি। এরপরে আর আমার মনেও নাই যে আমি ওটা নিয়েছি। 1 বছর পরে আমার ইমেল আসছে অটো রিনিউয়ালের। আমি কবে নিলাম? পরে হচ্ছে ও আচ্ছা, গত বছর আমি হচ্ছে মাস্টার ক্লাসের থেকে কিছু কোর্স করবো এই জন্য নিয়েছিলাম, পরে আর এটা করা হয়নি। হ্যাঁ, মাস্টার ক্লাসে মনে হয় জেমস ক্যামেরনের কিছু কোর্স আছে, আমি হ্যাঁ, দেখছিলাম। জেমস ক্যামেরুনের আছে, সবার সব রনের সব আছে। বস্তের আছে। ওটা অ্যাকচুয়ালি ফিল্ম মেকার, যারা ফিল্ম মেকার ফিল্ম হইতে মেকার চায় বা জন্য। স্ক্রিপ্ট রাইটার হইতে চায়, ওদের জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। রাইট, রাইট। আর আমার ওই এন্ড অফ দ্য ডে তে আমার এখন ওই ক্যারা রয়ে গেছে যে আমি ফিল্ম মেকার হবো, মানে যেটা সত্য কথা যে আমি সেটাই। সিনেমা বানাবো, ফিল্ম মেকার হবো, এখন ওই ক্যারা রয়ে গেছে আমার। আরো হয়তো বা 10-15 বছর থাকবে, এরপরে বুড়া হয়ে গেলে তারপরে ক্যারা যাবে আর কি, বুড়া হওয়ার আগ পর্যন্ত থাকবে। ইনশাল্লাহ হবে না একদিন ভাইয়া। আমি এখন হচ্ছে, এবার আমাদের এই হুম। সেশনটা হচ্ছে কিউএনএ সেশন। আমি কোশ্চেন হ্যাঁ। পড়বো, পড়ে পড়ে আপনি অ্যান্সার দিবেন। সব হুম। থেকে মজার ব্যাপার হচ্ছে আজকে আমাদের অডিয়েন্স একদম ধরেন যে স্টিক হয়ে আছে। যে কজন দেখতেছে হুম। কেউ ধরেন লাইভ থেকে বের হচ্ছে না, সেই কয়েকটা এমনকি আচ্ছা। মানে 25-30 জন মানুষ একদম টানা হুম। দেখতেছে আমাদের, হুইচ ইজ গুড। মানে বাংলাদেশের মতো জায়গা থেকে 30 জন মানুষ আমাদের দেখতেছে, এটা অনেক বড় ব্যাপার। কারণটা হচ্ছে কি, 20-30 জন এই অ্যামাউন্টটা ভাই অনেক বড় কেন? কারণ আমাদের ভিএফএক্স এ পুরো ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু হচ্ছে খুবই ছোট সেক্টর।
সেখানে আরো বাংলাদেশের মানুষজন এটা আরো বোঝেই না। তো এখান থেকে যে এতজন মানুষ দেখতেছে এটাও অনেক। বাট ভিডিওটা যখন লাইভটা শেষ হলে প্রায় 4-5 হাজার মানুষ দেখে আর কি। সো ভাই আমি কিউএনএ সেশনে চলে গেলাম। আমি অডিয়েন্সে বলছি আপনাদের কোশ্চেন করার থাকলে কোশ্চেন করেন, এটা কিন্তু একটা হিউজ আপনাদের চান্স, কারণ হয়তো আপনাকে ভাইকে হয়তো মেসেজ করেও খুঁজে পাবেন না, ভাই বিজি থাকে। তো কোশ্চেন করেন, ভাই থেকে আমরা অ্যান্সারগুলো নেওয়ার চেষ্টা করব। ফার্স্ট কোশ্চেনটাই আসছে হচ্ছে এখানে তো দেখি সাইকোরের জুবাইর ভাই কমেন্ট করছিল, জুবাইর আহমেদ, গুড টু সি ইউ গাইস টুগেদার। জুবাইর ভাই অনেক ভালো কাজ করে মোশন গ্রাফিক্স, এখন উনি C4D-তে কাজ করে আর কি, সাইকোরে আছে আর কি ভিজুয়ালাইজার হিসাবে। ভাই সাইকোরের এখনকার কাজ জানি না, বাট আগে মানে যখন বাংলাদেশে ছিলাম আমি কাজ করতাম, মানে সাইকোরের আমি আসলে ফ্যান ছিলাম এক সময়, মানে সাইকোরের কিছু কাজ তো দেখছি। সাইকোর এখনো ভালো one of the like I think one of the like best VFX or like FX studio বাংলাদেশে। সত্য বলতে কি সাইকোরের নাম যেহেতু আসলো, ধরেন এই যে আমার দেখবেন যে বাংলাদেশে, আমিও তো বাংলাদেশেই জন্মগ্রহণ করে বাংলাদেশেই বড় হয়েছি, আমার যে একটা হিউজ জাম্প এটা সাইকোরের জন্য হয়েছে। কারণটা আমি বলি, সেটা হচ্ছে যে সাইকোরের ওনার যিনি মুরাদ ভাইয়ের হচ্ছে মেজর ছিল কম্পোজিটিং, বুঝছেন, আর উনি হচ্ছে ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে ফুলসিল থেকে হচ্ছে গ্রাজুয়েশন করা ভিএফএক্স এর উপর। তো উনি ইভেন হচ্ছে হলিউডে কিছুদিন জবও করছে আর কি, ফ্লোরিডা হলিউডে জবও করছে কিছুদিন। সো আমি যখন সাইকোরে জুনিয়র হয়ে ঢুকি, ডিরেক্টলি আমার সুযোগ হয়েছে মুরাদ ভাইয়ের সাথে কাজ করার, উনি আমাকে হাতে কলমে কম্প শিখাইছে। এই কারণে ধরুন উনি যেখান থেকে শিখে আসছে, হলিউড থেকে শিখে আসছে, আমার টাচ আপটা শুরু থেকে ওই একটা হলিউড লেভেল একটা টাচ আপ ভিতর থেকে ছিল, তারপরে নিজেকে পুশ করা। এটা একটা ভালো ব্যাপার যে গুরু কেন্দ্রিক হইলে এটা একটা সুবিধা, যে মানে গুরু কেন্দ্রিক হইলে গুরু যেটা শিখে আসছে ওইটা আপনাকে শিখাবে, যেটা আপনি নিজে নিজে কোনোদিন পারবেন না। আমি তো ধরেন প্রায় 3 বছরের মতো সাইকোরে 3.5 বছরের মতো ছিলাম ওইখানে। ধরেন শুরু থেকেই ধরেন মুরাদ ভাই থেকে আমার যা কিছু শেখা কম্পের। আরেকজন মানুষ আছে টুমোরোর ডিরেক্টর শিহাব ভাই, মোহাম্মদ শিহাবুদ্দিন ভাই, ওনার কাছ থেকে আমি যেটা শিখতে পারছি সেটা হচ্ছে আর্ট সেন্সটা। কাজ করলে তো হয়, কিন্তু একটা কাজের ভিতরে যে আর্ট থাকে, এই আর্টটা শিখতে পারছে হচ্ছে, শিখতে পারা বলা যায় না, যতটুকু শিখতে পারছে আর কি, সেটা হচ্ছে শিহাব ভাইয়ের থেকে। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে অরণ্য মজুমদার ভাই বলছে যে ভাইয়া ভিএফএক্স এর, আচ্ছা এটা তো শুরুর দিকের কোশ্চেন, বলছে আপনি ভিএফএক্স এ কোন সেক্টরে কাজ করেন? ভাইয়া হচ্ছে মোশন গ্রাফার। আমি মোশন গ্রাফিক্স করি, অ্যাকচুয়ালি আমি জেনারেলিস্ট, আমি টুকটাক ছোটখাটো ভিএফএক্স এর কাজ করি, মোশন গ্রাফিক্স করি, সামটাইম অ্যানিমেশনের কাজ করি। তারপরে এমডি রাহাত ভাই বলতেছে জিসান ভাইয়ের কাছে প্রশ্ন, প্রথম কাজ কিভাবে পেয়েছিলেন? ভাই আপনি প্রথম কাজ কিভাবে পেয়েছিলেন? একদম যদি লাইফের প্রথম কাজ বলি, সেটা ছিল হচ্ছে কি 50 টাকা একটা হচ্ছে কি টাইপ করে দেওয়া পত্রিকা। কোয়াক এক্সপ্রেস নামের একটা সফটওয়্যার ছিল, কোয়াক এক্সপ্রেস হচ্ছে একটা পত্রিকার হচ্ছে একটা লেআউট করে দিয়েছি, 50 টাকা দিয়েছিল, খুশি হয়ে। মানে তখনকার সময় 50 টাকা বহুত কিছু, ক্লাস 9-10 করি 50 টাকা অনেক কিছু। আর যদি এখানে হলিউডের প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমি আমার রিল আপলোড করার পরে, আপলোড করে রাখছিলাম, পরে আমাকে আমাদের ওয়াইল্ড কার্ডের HR সেটা দেখে আমাকে লিঙ্কডইনে সে রিচ করছে যে তুমি কি আমাদের অফিসে এসে কাজ করতে পারবা কিনা, এবং তখন আমি বলছি হ্যাঁ। এরপরে সে যখন আমার বলছে যে তোমার রেট কত, তখন আমি জানি না যে অ্যাকচুয়ালি হলিউডের রেট কত, মানে প্রত্যেকটা আর্টিস্টের তো একটা রেট আছে যে আমি এই রেটে কাজ করি, আমার কোনো রেটে নেই, আমি জানি না যে কয় টাকা। আমি সাথে গুগলে সার্চ দিই, ওইরকম আমি গুগলে সার্চ দিয়েছি, সার্চ দিয়ে দেখলাম যে মিনিমাম পে কত, সবচেয়ে মিনিমাম যেটা আমি এটা বলছি ওরে, ওটা বলার পরে সে আমি বুঝতে পারছি যে সে বিরক্ত হয়েছে, কারণ সে মেসেজটা সিন করে লিটারালি 2 দিন পরে আমার রিপ্লাই দিছে। এখানে কেউ বিরক্ত হইলে এই কাজটা করে। আমি যখন খুবই মিনিমাম একটা বলছি, সে ধরে মেসেজ হচ্ছে আচ্ছা এটা আসলে কাজের কিছু কিনা, এবং 2 দিন পরে এসে সে আমারে বলছে যে ওকে তোমারে এটা পে করা হবে, তুমি 1 তারিখ থেকে অফিসে আসতে পারবা। অফিসটা আমার বাসার কাছে, হ্যাঁ ঠিক আছে। আমার প্রথম কাজ আসলে ওইভাবেই আর কি, যে কাজ খুঁজি নাই, কাজ আমার খুঁজে নিয়েছে।
সেটাই, আপনারা তো হচ্ছে আপনি বাপ্পি ভাইয়েরা তো দরজা খুললেই হচ্ছে অ্যাঞ্জেলিনা জলিদের দেখেন। কারণ এলে এলে হচ্ছে মনে হয় ওয়ার্ল্ডের সব থেকে এক্সপেন্সিভ সিটি। আমি আমি ভাই যখন ড্যাম ভাই এক্সপেন্সিভ, ড্যাম আমি আমি এক্সপেন্সিভ যখন ভাই। রিমোট জবটা করতেছিলাম এলেতে, তখন হুম আপনারা বলতেছিলাম হুম না, হুম। তো আমি যে স্যালারি পাইতাম ওই স্যালারিতে পরে আপনার থেকে শুনে আমি যে বুঝলাম যে ওইখানে যা চা নাস্তা খাওয়ার টাকা হবে আর কি। ভাই এত এলএ এক্সপেন্সিভ। কিরকম এক্সপেন্সিভ আমি আপনার বলি যে, আপনি মনে করেন এলএতে খুব ভালো চাকরি করেন, কিন্তু ভালো একটা বাসা মানে একটু বড় সাইজের একটা বাসা নিয়ে যদি থাকতে চান না, পেটে ভাতে থাকতে হবে আপনার। বাংলাদেশি মিনিমাম টাকায় মিনিমাম 3 লাখ তিন সাড়ে তিন তিন লাখ চার টাকার। তিন তিন 4,000 ডলার, 3,500 3,000 $3,500 হলে মোটামুটি থাকার মতো হয় আর কি। 3,000 3,500 বাপ্পি ভাই তো যে এলাকায় ছিল ওটা মনে করেন যে বাংলাদেশের গুলশান বনানী টাইপের, বাপ্পি ভাই যেখানে ছিল হুম। ওইটা মনে করেন যে খুবই অভিজাতপূর্ণ এলাকা। মানে হুম, উনি ঘরের থেকে বাইরে হলে যদি টম ক্রুজ এসে যদি বলে যে কিরে কি অবস্থা, অবাক হওয়ার কিছু নাই। বুঝতে অনেক এক্সপেন্সিভ জায়গায় থাকছে, হ্যাঁ বুঝতে পারছি। ভাই সো এক্সপেন্সিভ, মানে এক্সপেন্সিভ বলতে এটা মানে বলার মতো না আর কি, বললে অনেকে হার্ট অ্যাটাক করবে আর কি টাইপের ব্যাপার। হুম। আচ্ছা, অরণ্য মজুমদার ভাই বলতেছে হুম যে, আচ্ছা ভাইয়ের অ্যান্সারটা আমি দিয়ে দিই। ভাই হুম। হলিউডে হচ্ছে কোনো সফটওয়্যারকে একসেপ্ট করে না, হলিউড হচ্ছে ভালো কোয়ালিটির কাজকে একসেপ্ট করে। উনি বলছে যে ভাই ব্লেন্ডার কি হলিউড একসেপ্ট করে কিনা। ভাই আপনার একটা কথা বলি আমি, আইএলএম ওয়ান অফ দ্য বিগেস্ট জায়ান্ট ইন্ডাস্ট্রিয়াল লাইট ম্যাজিক। আইএলএম এ আমি এরকম আর্টিস্টের সম্পর্কে জানি যে শুরুর দিকে এই মায়াতে কাজ করতো বা থ্রিডি ম্যাক্সে কাজ করতো। আইএলএম এ ও ঢুকার পরে আইএলএম ওরে 1 মাস ধরে শিখাইছে, আইএলএম যে সফটওয়্যারে কাজ করে ওটা শিখাইছে, শিখায় তারপরে যায় ওরে দিয়ে করাইছে। এখন আপনি যদি ব্লেন্ডারে কাজ করেন যে ওকে আমি ব্লেন্ডারে কাজ করি বা সিনেমায় কাজ করি, অলরেডি কি এটা হবে কিনা। আপনি সেই লাগে ডিজনিতে ঢুকলেন, ডিজনিতে যে সফটওয়্যার ইউজ করে ওরা যে রেন্ডার ইউজ করে, রেন্ডারম্যান আপনি হয়তো বা পার্সোনালি ইউজ করার মতো অ্যাবিলিটি নাই আমার বা আপনার। হ্যাঁ, হুম। তো তাইলে আপনি পারবেন না, তো কোনটা শিখবেন? সফটওয়্যার অ্যাকচুয়ালি ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি আপনি কাজ করেন, এটা হচ্ছে ফ্যাক্ট। ওরা শিখিয়ে নেবে আপনাকে। সেটা আর আর একজন কোশ্চেন করছে ভাই, রেজাউল হক হৃদয়, যে সুপারম্যানের ট্রেলারে পার্টিকুলার কিসে কাজ করবেন, ভিএফএক্স, সিজি নাকি এডিটিং? সুপারম্যানের মেইন টাইটেলের ফিনিশিং করছি আমি, দুটো ইন্টিগ্রেট গ্রাফিক্স এর কাজ করছি। আর ওখানে কিছু কম্পোজিট ছিল যেগুলা এমপিএ লাইক আমেরিকান মোশন পিকচার অ্যাসোসিয়েশনের আন্ডারে, ওটা দেখানো যাবে না টেলিভিশনে কারণ ওটাতে কিছু ভায়োলেন্স ছিল, ওগুলারে রিমুভ করা লাগছে আর কি। ওই কাজগুলো আমি করছি। আচ্ছা, তারপরে ভাইয়া হচ্ছে, আমি যদি আরেকটা কমেন্ট দেখি সেটা হচ্ছে যে আহ, বাংলাদেশ নিয়ে ভাই এর, ও আচ্ছা, সাজিদুল ইসলাম সুজন বলেছে বাংলাদেশ নিয়ে ভাইয়ের প্ল্যান কি? বাংলাদেশ নিয়ে প্ল্যান অনেক, অনেক না, শুধু অনেক না, বিশাল প্ল্যান। কিন্তু এটা কখনো হবে কিনা সন্দেহ। বাংলাদেশে সিনেমা বানানোর অনেক ইচ্ছা আমার, যদি কোনো প্রডিউসার পাই। অনেকগুলা গল্প নিয়ে বসে আছি, মনে হয় না কোনোদিন প্রডিউসার পাবো। পাইলে হয়তো বা বাংলাদেশে একটা সুপার হিরো নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে, আমি বাংলাদেশি আপনার সুপার হিরো। আমি আপনার ভিএফএক্স প্রডিউসার হতে পারবো, সমস্যা আর নেই। ডেফিনেটলি ভাই, বুঝছেন? আহ বাংলাদেশে একটা সুপার হিরো লাইক আমজনতা সুপার হিরো টাইপের একটা সিরিজ করার খুব ইচ্ছা আছে। আহ বাংলাদেশের কিছু এইটিজ নাইনটিজ এর ক্রাইম নিয়ে কিছু ক্রাইম থ্রিলার করার ইচ্ছা আছে। আচ্ছা, আর এরপরে, প্ল্যান হ্যাঁ, এটাই আপাতত বাংলাদেশ নিয়ে। এরপরে হচ্ছে নীল আকাশ ভাই বলছে হাসান বন্ধু কি অবস্থা, কি খবর, এটা মনে হয় আপনার ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এরপরে হচ্ছে তাহিরুল হাসান ভাই বলতেছে আমি নতুন ব্লেন্ডার চেষ্টা চেষ্টা করি, কোন সফটওয়্যার করলে ভালো হবে। ওই এটা এর আগেই ভাই অ্যান্সার দিয়ে দিছে। ভাই সেম কথা, যেটা শিখেন একটা শিখেন, মানে ভালো করে শিখেন তাইলে সবকিছু করবেন একটার মধ্যে। মানে আপনি ব্লেন্ডার শিখলে ব্লেন্ডারে যা আছে মায়াতেও তা, সিনেমাতেও তা, হুডিনিতেও তা, ঘুরে ফিরে সেম টুল। হয়তো বা কেউ ডাইরেক্ট খায়, কেউ ঘুরায় খায়, কিন্তু এক্স্যাক্টলি। মানে দিন শেষে খাওয়াটাই কথা। এরপরে হচ্ছে এমনি রাহাত ভাই হচ্ছে আমাদের রিভিউ দিছে, আমি যেটা বলছিলাম যে আমাদের শো কেমন লাগে হুম, আপনারা জানান। সো রাহাত ভাই আচ্ছা। বলতেছে যে অনেক ভালো লাগে, বাংলায় এমন শো আমার জানা মতো অন্য আর কেউ করে না, আর এটা প্রমোট করা উচিত আমাদের মনে হয়। হয়তো অনেকেই এই বিষয়ে আগ্রহী আছে কিন্তু এই শোটা সম্পর্কে খোঁজই পায় না।
সেটাই, ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে। আসলে হয়তো বা কোনো এক সময় মানুষের কাছে পৌঁছাবে আমাদের কথাগুলো, হয়তো বা আমরা এই ধরনীতে থাকি বা না থাকি, কথাগুলো ইউটিউবে থাকবে। থ্যাংক ইউ রাহাত ভাই, নাকি ভাই? হ্যাঁ এরপরে তারপরে যদি কমেন্টে আসি, এখানে বলতেছে, আচ্ছা যাদব মণ্ডল, সবারই থেকে সেম কোশ্চেন ভাই। আমি ব্লেন্ডার 3D নিয়ে কাজ করছি, এখন আমি যদি ভিএফএক্স এর দিকে মুভ করতে চাই তাহলে আমি কোন সফটওয়্যার প্র্যাকটিস করতে পারি? ব্লেন্ডার দিয়ে প্র্যাকটিস করতে থাকেন। ব্লেন্ডারে এক্স্যাক্টলি, যা আছে, হুডিনিতেও তা, নুকেও তা, সিনেমা 4ডিতেও তা, আফটার এফেক্টসও তা, ঘুরে ফিরে সব এক জিনিস। এক্স্যাক্টলি। ইভেন মানে ব্লেন্ডারকে ছোট করার কিছুই নেই। রিসেন্ট একটা কথা বলি, ভিড়ে ভিড়ে কিন্তু হুম। ব্লেন্ডারের জন্য লঞ্চ করছে। ভাই ব্লেন্ডারে আমি নিজে নিউ ইয়র্কে একটা স্টুডিও চিনি যারা হচ্ছে ব্লেন্ডারে কাজ করে। মানে সফটওয়্যারের ব্যাপারে কিভাবে? আমি একটা কথা বলি, সফটওয়্যারের যে সবাই যে বলে এই সফটওয়্যার ওই সফটওয়্যার, সফটওয়্যারের ব্যাপারে আমি একটা কথাই বলি যে ছোটবেলা আমরা যখন স্কুলে পড়তাম, এক একজন এক এক লাইব্রেরির হচ্ছে গিয়ে এই নোট বই কিনতো। নোট বই কিন্তু, হ্যাঁ হ্যাঁ, সেটাই। সফটওয়্যার হচ্ছে গিয়ে মনে করেন যে নোট বই। আপনার মেইন হচ্ছে কি মনে করেন আপনি হিসাব বিজ্ঞান বা সায়েন্সের কোন একটা সাবজেক্ট লাইক ফিজিক্স, সেই লাইক ফিজিক্স বা হিসাব বিজ্ঞান, আপনি যে কোনো সাবজেক্টের ওই বিভিন্ন 10টা লাইব্রেরির 10টা হচ্ছে নোটবুক 10 জনে কিনলো, ঘুরে ফিরে কিন্তু সে মেইন সাবজেক্টে পড়তেছে। সেটাই, তো এক্স্যাক্টলি। সফটওয়্যার হচ্ছে কি আপনার নোটবুকের মতো। দিন শেষে আপনাকে একটা প্রিটি পিকজেল, সুন্দর একটা পিকজেল হ্যাঁ, আউটপুট করতে হবে। এখন সেটা আপনি ইভেন আপনি যেটাতেই যদি করেন। ইভেন আপনি যদি পারেন তাহলে ফটোশপে আপনি ভিএফএক্স করতে পারবেন, এবং ওটা হচ্ছে ট্রু, কি আপনি ফটোশপে ভিএফএক্স করে আপনি ডট এমওভি তো রেন্ডার করতে পারবেন। 3D তে রাইট। করিডোরে সবকিছু তো সম্ভব। হুম। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যারা হচ্ছে সফটওয়্যারের কথা বলতেছেন না বারবার, স্ক্রিনটা দেখেন। আমি কয়েকটা আর্ট ওয়ার্ক দেখাই আপনাদের। এই যে আর্টগুলো দেখতেছেন না, এই আর্টগুলো কিসে করা জানেন? এই আর্টগুলো হচ্ছে এই ভদ্রলোক জাপানিজ এক্সেলে করে। আমরা যে এক্সেল শিট যেটা আছে না, এক্সেলে উনি এই ড্রয়িংগুলো করে, এই ভাই সবগুলো এক্সেলে আমি ড্রয়িং করে। একজনের দেখছি, এক্সেলে হচ্ছে সে মোশন গ্রাফিক্স করে সেটাই। 3D তে। এখন এটা দেখানোর উদ্দেশ্য হলো কি, যে দেখেন এক্সেলে আমরা কি করি, আমরা শুধু আমাদের মাথায় এটাই আসে যে এক্সেলতে আমরা করতে পারি কি ক্যালকুলেশনগুলো, তাই না? বিভিন্ন ডাটা, ফ্লোচার্ট এইগুলো করতে পারি। বাট আপনি যদি আর্টিস্ট হন, আপনার কাছে আসলে সফটওয়্যার কোনো বাইন্ডিংস না, যে কোনো সফটওয়্যারে আপনি একটা ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন। সো সফটওয়্যারের বেশি ফোকাস না হয়ে যেটাই শিখতেছেন সেটাই প্রপারলি শেখার চেষ্টা করেন। তারপরে যদি মনে হয় যে সুইচ করবেন, সুইচ করে জাস্ট ম্যাটার অফ টাইম আর কি। এরপরে হচ্ছে এটা অ্যান্সার হয়ে গেল। তারপরে হচ্ছে এমডি রাহাত ভাইয়ের একটা কোশ্চেন, বলতেছে যে জীবনের সবচেয়ে খারাপ মুহূর্ত এখান থেকে মুভ অন করছেন কিভাবে? মোটিভেশন কে দিয়েছিল আর কে বেশি কষ্ট দিয়েছিল, মানে কারোর প্রতি রাগ অভিমান আছে কিনা? ভাই মোটিভেশন, এই যে মানুষজন বলে না যে আমি ডিপ্রেসড, আমার মোটিভেশন দরকার। ভাই ডিপ্রেশনের দেখছেন কি, আমার হচ্ছে গিয়ে ফ্রেন্ড সুইসাইড করছে, আমি হচ্ছে গিয়ে বসে বসে টিউটোরিয়াল দেখতেছি আর কাঁদতেছি। ঠিক আছে, এর কয়েকদিন পরে আমার আরেক ফ্রেন্ড, ইউনিভার্সিটির যে ফ্রেন্ড আমার হচ্ছে অ্যাসাইনমেন্ট করে দিতে, হচ্ছে গিয়ে স্ট্রোক করে মরে গেছে। ওই টাইমে আমার চাকরি নেই, আমি হচ্ছে গিয়ে মানে পাগলের মতো রিল বানাইতেছি চাকরি করার জন্য। মোটিভেশন ভাই, দিন শেষে চিন্তা করবেন যে আমার পেট আছে, আমার পেট চালানো ভাই লাগবে, আরো আমার একটা লাইভ ফ্যামিলি আছে। মোটিভেশন দেয়, আরো লাইভ মোটিভেশন দেয়। এই যে আমার অনেক দিন হলো চাকরি নাই, তারপরেও হাসি মুখে লাইভ করতেছি আপনাদের সাথে, বুঝছেন? ভাই আরেকটা মোটিভেশন শুনবেন, আমার বাবা খুবই অসুস্থ। আমার বাবা, আমি এটা কখনো কাউকে বলি নাই, ফেসবুকে বলি নাই, আজকে লাইভে বলি, আমার বাবা মোটামুটি মৃত্যু সজ্জায়। ঠিক আছে, এবং সন্তান হিসাবে আমি তার একটাই ছেলে, আমি কাছে নাই, আমি অনেক দূরে। এখান থেকে আসলে দূরে থাকলে, আমরা যারা দেশের বাইরে থাকি ভাই, তারা এটা রিয়েলাইজ করতে পারবে যে ফ্যামিলি থেকে মা বাবা ভাই বোন যখন অসুস্থ থাকে, দূরে থাকলে খুবই কষ্ট লাগে। না পারতেছি দেখতে না, কিন্তু কাজ কিন্তু বন্ধ নাই, কাজ কিন্তু বন্ধ নাই। আমি যখন ব্যাক আসছি বাংলাদেশ থেকে, বিশ্বাস করেন ভাই, আমি আসার পরে আমার এমন একটা কাজ দিছে, মানে মানে আমি বলি না, আমি বলি, আমি যখন ব্যাক আসছি তখন আমার জোকারের একটা কাজ দিছে। আমার প্রথম কাজ, আমি বাংলাদেশ থেকে ব্যাক আসার পরে
জোকারের একটা কাজ দিছে আমারে করতে, ঠিক আছে? আচ্ছা। আমার ওই যে রিলের মধ্যে একটা সিন আছে টিভির মধ্যে হচ্ছে কি হুম জোকারের হুম দেখা, হুম 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 ওটা কিন্তু কম্পোজিট শট, ওটার শট আলাদা, টিভি হচ্ছে গিয়ে 3D তে করা। হুম হুম আর হুম। ওই জায়গাটা কম করে ওইটা আমার করা লাগছে, ভিএফএক্স টা আমার করা। তো আমি মনে করেন যে মানে খুবই কষ্ট লাগতেছে, মানে আমার বাবা অসুস্থ, আমি চলে আসছি হুট করে, দেশের এই পরিস্থিতি দেখে আসলাম, মানে এই যে জুলাই বিপ্লবের সব কাহিনী, সবকিছু মিলে প্রচন্ড মন খারাপ। কাজ কিন্তু থেমে নেই, কাজ কিন্তু থেমে নাই। ওই যে একটা কথা আছে না, যে শো মাস্ট গো অন অর সামথিং লাইক দ্যাট, এরকম একটা কথা আছে। মোটিভেশন, আপনি এটা চিন্তা করেন যে আপনার ফ্যামিলি আছে, আপনার ভবিষ্যৎ আছে, আপনার একটা নতুন ফ্যামিলি হবে, আপনি বিয়ে শাদী করবেন, আপনার বাচ্চা কাচ্চা হবে, ওদের খাওয়ানো লাগবে। এটা যখন চিন্তা করবেন না, এর চেয়ে বড় মোটিভেশন দুনিয়াতে কিছু নেই, যে হচ্ছে কি আপনার ফ্যামিলির আপনার দেখা লাগবে। রাইট, সেটাই আর আর কি। আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস, মিউজিক না খুব কাজ করে ভাই, বিশ্বাস করেন। আমি যখন জব নাই আমার, হ্যাঁ, তখন আমি ওই একটা গান শুনতাম, ওটা হিন্দি গান যদিও। একটা গান আছে আপনা টাইম আয়েগা, বুঝছেন? গলি বয়েজ হুম সিনেমার হুম একটা হুম গান হুম আছে হুম আপনা টাইম হুম। আয়েগা। ওই গান মানে যখনই মেজাজ খারাপ থাকতো, মন মেজাজ খারাপ থাকতো, হেডফোন লাগিয়ে ফুল সাউন্ড দিয়ে গান শুনতাম, আপনা টাইম আয়েগা। আসতে ভাই, আপনার টাইম আয়েগা, ডেফিনেটলি আয়েগা, একদিন না একদিন আসবেই, যদি পরিশ্রম করেন আসবেই। সেটা, আর সব থেকে বড় কথা যে মানে নিজের মাইন্ডটা নিজের কন্ট্রোল করার চেষ্টা করুন, মানে কঠিন, মানে একটা বিষয় মনে রাখবেন যে দিনের পরেই কিন্তু হচ্ছে রাতের পরেই কিন্তু দিন হয়। সো লাইফে আপস অ্যান্ড ডাউন থাকেই, এটা একটা সাইন ওয়েভের মতো আর কি, কখনো ভালো ভাই থাকবে খারাপ থাকবে, এটা কারণ এটা মাথায় রাখেন যে দুনিয়ার যত বড় বড় লোকজন আছে সবাই স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে। সবাই, জেমস কারণ ক্যামেরন তার লাইফে 40 বছর বয়স পর্যন্ত ট্রাক ড্রাইভার ছিল ভাই। সেটাই, সেই জেমস ক্যামেরন জেমস ক্যামেরন, বুঝতে কারণটা কি হবে। ধরেন সব সময় যদি আমরা হ্যাপিই থাকি, তাইলে তো ধরেন যে আমরা তো মানে হ্যাপিনেসটার মানে সুখ দুঃখ যদি না থাকে তাহলে সুখও বুঝবো না দুঃখও বুঝবো না, এরকম আর কি। সো দুইটা, সেটাই। দুইটা আছে দেখি কিন্তু আমরা দুইটার টেস্ট বুঝতে হুম। পারি আর কি, এটাই হচ্ছে কথা। এরপরে হচ্ছে উম, আচ্ছা, জুবাইর আহমেদ বলছে মাই প্লেজার ভাই, থ্যাংক ইউ জুবাইর ভাই। ও জুবাইর ভাইদের সাথে সাইকোরের সাথে অচিরেই দেখা হচ্ছে, রিসেন্টলি আচ্ছা। সাইকোর থেকে একটা দাওয়াত পাইছি আর কি, ঢাকা যাব আর কি। সাইকোরের হচ্ছে 10 ইয়ার্স সেলিব্রেশন করবে আর কি ওরা, সেখানে যাবো, ক্ষুদ্র মানুষকে দাওয়াত করছে তারা আর কি। ভাই দেশে আসলে ডাইকেন, আপনাদের অফিসে যাওয়ার অনেক ইচ্ছা, সাইকোর আমার খুবই হ্যাঁ, আপনি আপনি দেশে ওয়ান অফ দ্য আসলে আমি ফেভারিট নিয়ে প্লেস। যাবো নি, সমস্যা নেই, এবার এবার ইনশাল্লাহ আসলে আমি নিয়ে যাব আপনাকে, ইনশাল্লাহ। এরপরের যদি কোশ্চিন দেখি, আচ্ছা হৃদয় ভাই যে কোশ্চিন ওটা অ্যান্সার হয়ে গেছে যে আপনি কিভাবে ভিএফএক্স শুরু করছেন। আচ্ছা, মেহেদি ভাই বলতেছে ভাই কম্পোজিট নিয়ে শুরু করার ক্ষেত্রে কিছু গাইডলাইন্স দিলে উপকৃত হব। কম্পোজিটের বস আপনি, অ্যান্সারটা করে দেন। কম্প নিয়ে যদি আপনি শুরু করতে চান, অনেস্টলি আমার সাজেশন থাকবে যে আপনি উম, যদি সব থেকে বেটার হয় উম, আপনি রোটোস্কোপিংটা আগে শেখেন, সিকোয়েন্স পেইন্ট, রোটোস্কোপিং, বেসিক ক্লিন আপ, এগুলো আগে শেখেন। আইদার নিউক অথবা সিলিউট এফেক্টস, দুইটার মধ্যে যে কোনো একটা সফটওয়্যারে। আমি প্রেফার করি সিলিউট এফেক্টস। আপনি সিলিউট এফেক্টস আগে রোটোটা শেখেন, পেইন্ট অ্যান্ড প্রেপটা শেখেন, কারণ এই দুইটা রোটো করলে, রোটোটা শিখে ফেললে আপনার একটা মিনিমাম আর্নিংয়ের একটা বিষয় চলে আসবে, তখন আপনি আর্নিংয়ের পাশাপাশি তারপরে কম্প শেখা শুরু করতে পারবেন। আর যদি চিন্তা করেন না আমি ডিরেক্ট কম্প আর্টিস্ট হতে চাই, তাহলে ডিরেক্ট ফাউন্ডারি নিউক শেখা শুরু করে দেন সব কিছু ভুলে। এরপরে হচ্ছে আরেকজন বলছে যে কামরুল ভাই আপনি এখন কোন কোন সফটওয়্যার ইউজ করেন? আমি অফিসিয়ালি ইউজ করি আফটার এফেক্টস, সিনেমা 4D, এই দুইটা আমার হচ্ছে গিয়ে ডেইলি লাইফ ইউজ। সামটাইম অনেক সময় দেখা যায় যে ছোটখাটো এই আপনার কি বলে নিউকের হয়তো প্রজেক্ট ফাইল পাঠাই দিছে, ওইটারে রেন্ডার করা লাগবে, জাস্ট রেন্ডার করার জন্য রেন্ডার করি, করার বাট জন্য আমার ডেইলি লাইফে আমি আফটার এফেক্টস আর সিনেমা 4D ইউজ করি। বুঝতে পারি। আর এখানে রিমু আফরাতুল বলতেছেন দাদা কেমন আছিস? এটা আমার স্কুলের ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা। আমার আমার একদম মানে ছোটবেলা আমার যে জার্নি পুরোটা হচ্ছে কি ওর সামনে দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা, চাইল্ড, আচ্ছা। এই যে স্পর্শ আহমেদ, ইনি আমাদের হচ্ছে, আমি সবার উদ্দেশ্যে বলি, আমার দেখা ধরেন যে আপকামিং যারা ধরেন ট্যালেন্ট বাংলাদেশের, তার ভিতর এই ভাই একজন, সে কমেন্ট করছে আপনাকে একটা প্রশ্ন করছে আর কি।
তো সবাই খুবই সুন্দর এনভায়রনমেন্টের কাজ করে। তো উনি বলতেছে যে ইউটিউব থেকে শেখার যে বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিও পাওয়া যায় না, এটা ওভারকাম করবো কিভাবে? মানে বলছে যে ইউটিউবে এটা যে স্টেপ বাই হ্যাঁ স্টেপ বুঝছি, কোনো এটা অনেকে এটা বলে, বাট আমার কাছে ব্যাপারটা হয়েছে কি, যে আমি যেমন মনে করেন কোনো কিছু শিখতে গেলে সে লাইক যখন আহ, আমি প্রথম রেড শিফট শিখি, রেড শিফটের কাজ আমি 2020-এর আগে কোনোদিন করিনি। রেড শিফটের কাজ এর আগে আমি হচ্ছে ইয়াতে করছি, অকটেনে করছি, বা এই আরেকটা কি জানি, অন্য কি জানি একটাতে করতাম, মানে আগের দিকে আর কি, শুরুর দিকে। তো আমি হেভি অকটেন ইউজার ছিলাম এর আগে। তো রেড শিফটের কাজ শিখতে যাই আমি যেমন যেটা করছি, যে আমি কখনোই ইউটিউবে বেসিক টিউটোরিয়াল দেখি না। আমি আগে চিন্তা করি যে আমি কি বানাবো, মানে সেই লাইক মনে করেন আমি একটা সিন বানাবো যেটাতে সূর্য উঠতেছে, সামনে একটা গাছ আছে, এটা রে আসতেছে, এরকম। মানে আমার তো মাথায় একটা ভিশন আছে যে আমি কি করব, এবং ওই রিলেটেড টিউটোরিয়াল খুঁজে বাইর করে ওইটা দেখে দেখে ফলো করি, জাস্ট ফলো করি। আমি কিন্তু হয়তো বা দেখা গেছে সফটওয়্যার এবিসিডি কিছুই জানি না, হুম মানে হুম রেড হুম। শিফটের আমি কিছুই জানি না। আমি জানি না যে অ্যাকচুয়ালি রেড শিফটে কেমনে কি সেট আপ করতে হয়, কেমনে কি আমি মানে জানি আপনি না। আপনি শুরুতে যেটা হুম বলছিলেন যে মানে স্টেপ হুম বাই স্টেপ টুল টুল শেখার থেকে আপনি টেকনিকটা হুম। শেখাটাই বেশি প্রেফার করেন। হ্যাঁ, ওটাতে যেটা হয় যে আমি, যেমন আমারও যদি এখন ছোটখাটো কাজ দেওয়া হয় আমি ওটা পারি না, এটা একটা আমার সমস্যা, ডেফিনেটলি আমি এটা স্বীকার করি। কিন্তু ওটাতে একটা সুবিধা আছে। সুবিধাটা কি, ছোটখাটো জিনিস আপনি হচ্ছে ইউটিউবে পাবেন। যেমন কিছুদিন আগে আপনার ডিজনির একটা কাজ করতেছিলাম, তখন ডিজনি থেকে বলা হয়েছে যে ওইটাতে একটু এইটিজ এর স্টাইলের একটু এনিমেট করো। হ্যাঁ, এখন এইটিজ এর রেট্রো স্টাইলের এনিমেট যে টাইপের ওরা চাইছে, ওরা একটা রেফারেন্স দিয়ে দিছে। এটা আমি পারি না, যেটা সত্য কথা। আমি কি করছি, আমি ইউটিউবে ধরে ধরে সার্চ দিছি যে এরকম, মানে এইটিজ স্টাইল মোশন গ্রাফিক্স কিওয়ার্ড এনিমেট গুলো দেয় আর কি, হ্যাঁ। টিউটোরিয়াল, হ্যাঁ কিওয়ার্ড দিয়ে সার্চ দিছি, দেওয়ার পর অনেকগুলো আসছে। 1 মিনিট 30 সেকেন্ডের ইন্ডিয়ার একটা হচ্ছে একটা ছেলের, আই লাভ ইন্ডিয়ান টিউটোরিয়াল। তারা অ্যাকচুয়ালি কোনো ঝামেলা চায় না, দে আর লাইক সো ক্রিয়েটিভ। 1 মিনিটের মধ্যে আপনার টিউটোরিয়াল শেষ। হ্যালো গাইজ, ওপেন দিস ওয়ান, দেন ক্লিক দিস ওয়ান, দেন দিস, হুম। হয়ে গেছে, শেষ। হ্যাঁ, তো আপনার আহ, যেটা হয় যে অ্যাডভান্স লেভেল থেকে যদি আপনি যদি এইভাবে যদি শিখেন, আপনি হয়তো বেসিক অনেক কিছুই পারবেন না, হয়তো এটা আপনার কোনোদিন কাজেও লাগবে না। মানে ওই বেসিকটা হয়তো আপনার কোনোদিন কাজেও লাগবে না, বাট আপনি এইভাবে শিখলে যেটা হয় যে আপনি অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কাজ শিখতে পারবেন। রাইট। কিন্তু আপনি যদি ধরে যদি ইউটিউবে যদি আশা করেন যে আপনাকে A to Z ওইটা করতে গেলে শুধু শুধু সময় নষ্ট হবে ভাই। সেটা আপনি পার্টিকুলার এক্স্যাক্টলি। যেটা শিখতে চান ওইটাই ফলো করেন। এবং ইভেন এই ক্ষেত্রে আপনার দুইটা মনিটর দরকার, এটা সত্য কথা যে আপনার রাইট। দুইটা মনিটর লাগবেই। ইভেন ইভেন জিসান ভাই, যেটা হয়েছে যে আমার যে কম্পোজিটিং কোর্সটা আছে ওইটাতে কিন্তু আমি হুম কি করে জানেন, প্রথম ক্লাস হুম থেকে প্রথম দুইটা ক্লাস সব থেকে কঠিন। হুম মানে প্রথমেই ফুল সিজি কম্প দেখায় ওদের, মাল্টি চ্যানেল হুম ইএক্সআরে। এটা আমি করি কেন জানেন, প্রথম দুইটা ক্লাসে আমি কিন্তু একটা টুলসও দেখাই না শুরুতে যে এটা এই টুলস। হুম আমি শুরুতেই বলে দিই যে আমাদের কোর্সে যেটা হবে যে যখন যে নতুন টুলস আসবে তখন হুম সেটা নিয়ে আলোচনা করব। ইভেন আমি ইউআই নিয়ে ইন্ট্রোডাকশন দিই 1 মিনিট, যে এটা 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 এই শেষ। হুম তারপরে ডিরেক্ট কাজ করতে থাকি। আমার কথা, আমি যেটা দেখাবো ক্লাস শেষে আপনারা এটা প্র্যাকটিস করবেন। হুম। একবার দুইবার করার পরে আমার আর কিছু বলতে হবে না, কোথায় কি আছে আপনি নিজেই খুঁজে পাবেন। ভাই ইউআই পুরোটা শেখা সম্ভব না, কখনোই আচ্ছা। সম্ভব না। কেন সম্ভব না? সে লাইক এক সিনেমা 4D-তে আপনার ইউআই এর মধ্যে যত টুলস আছে, আই গেস লাইক মোর দেন 1000 টুলস আছে। মানে এত টুল আপনার সম্ভব না তো, কখনোই সম্ভব না। সেটাই আর কি। আর আমরা একদমই প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আপনাদের যদি কারো কোনো শেষ 1-2 মিনিটের ভিতর কিছু বলার থাকে, কোশ্চিন থাকে, আপনারা কমেন্ট করতে পারেন। আমরা সেই কমেন্টগুলো নিয়ে আমরা বিদায় নিব আজকে। ভাইয়ের থেকে শেষ কিছু কথা শুনবো, শুনে বিদায় নিব আর কি। ভাই, আপনি যদি আপনার শেষ কিছু কথা থাকে অডিয়েন্সের উদ্দেশ্যে, আপনি আহ যেটা কমন প্রবলেম যারা হচ্ছে গিয়ে মানে শিখতে চায়, বা আমার মতো আমি প্রিটি শিওর যে শুধু বাংলাদেশ না, আই গেস পুরো পৃথিবীতেই একটা হাইপ চলতেছে যে আমি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করব, এটা করব, এটা করবো, এটা একটা এখন হাইপের একটা ব্যাপার। এটা খুবই স্বাভাবিক, সবাই চায় যে লাইফে বড় কিছু একটা করুক। যারা শিখতে চায়
বা করতে চায় তাদের কাছে একটাই মানে রিকোয়েস্ট, ইটস ইটস আ লং প্রসেস। লাইফ আসলে শর্টকাট না। লাইফে কখনো যদি আপনি শর্টকাট মারতে চান তাহলে আপনি লাইফে সাকসেস হতে পারবেন না। লাইফে কোনো শর্টকাট নাই। আপনি সাকসেস হইতে হইলে আপনাকে স্ট্রাগল করাই লাগবে, নো ম্যাটার হোয়াট। আপনি হয়তোবা অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার কাছে টাকা পয়সা নাই, ভালো এটা নাই ওইটা নাই, আপনি হয়তো অনেক ভালো পজিশনে আছেন, আপনি মানে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে কম্পিউটার কিনে ফেলছেন, 20-30 হাজার ডলার খরচ করে কোর্স কিনে আপনি ভাবলেন যে আমি সাকসেস হয়ে যাব। না, এটা অল অ্যাবাউট আপনাকে আপনার ফোকাস ঠিক রাখতে হবে, ভিশন ঠিক রাখতে হবে। আপনাকে ধরে নিতে হবে যে আগামী 5 বছর আমাকে না খেয়ে থাকা লাগবে, আমাকে অনেক স্ট্রাগল করা লাগবে, আমাকে লাথি খাওয়া লাগবে। এবং আপনি যদি এটা যদি পারেন আপনি সাকসেস হবেন। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, কাউকে কখনো জিজ্ঞেস করতে লজ্জা পাবেন না। এক্স্যাক্টলি। আপনি, যেটা আমাদের প্রবলেম যে আমরা হচ্ছে ভাই আমি তো এটা পারি না, এটা কেমনে, এই কোশ্চেনটা করতে লজ্জা পাবেন না। আপনি যদি এই কোশ্চেন যদি না করতে শিখেন তাহলে আপনি শিখবেন কিভাবে? যেটা আমরা লজ্জা পাই যে হচ্ছে কি, আরে আমি যদি বলি যে আমি এটা পারি না তাহলে তো মনে হচ্ছে কি এটা একটা লজ্জার ব্যাপার। না পারা কোনো লজ্জার কিছু না। কোশ্চেন করেন, সিনিয়রদেরকে কোশ্চেন করেন। আমি নিজেও করি, আমি নিজেও সিনিয়রদেরকে কোশ্চেন করি। দেখা গেছে একটু কনফিউশন আছে, আমি দেখা গেছে সিনিয়র কাউরে ফোন দিয়ে কোশ্চেন করতেছি, ভাই এটা কেমন একটু, বা হে ব্রো ক্যান ইউ টেল মি। এটা তো লজ্জার কিছু নেই, আপনি কোশ্চেন করেন। আমি আছি, শুভ ভাই আছে, ওয়াইদিনের রেজা মানে বাপি ভাই, এই লোকের আমি মানে কি বলবো, এই লোকে মেসেজ দিলে যখন তখন সে রিপ্লাই দেয়, আই ডোন্ট নো কেমনে এত এনার্জি পায়। মানে থাউজেন্ড থাউজেন্ড লোকের রিপ্লাই সে হচ্ছে কি সারাদিনে দিতে পারে সারাদিনে দিতে পারে। ব্যস্ততার মধ্যে। এরকম আরো অনেকেই আছে বাংলাদেশে, এই যে এই জুবাইর ভাই, সে আছে, আরো অনেকেই অনেকে আছে, আছে। মোটামুটি অনেকেই আছে। কোশ্চেন, আপনি কোশ্চেন করেন যে এই কাজটা কেমনে করবো ভাই, বা এটা কেমনে শিখবো। কোশ্চেন করেন, কোশ্চেন করলে আপনি মানে একটা না একটা সলিউশন পাবেন। হয়তো আপনাকে কোশ্চেন করলে 10 জনের কোশ্চেন করলে আপনাকে একজনে অ্যান্সার দিবে, বাট একজনে দিবে, একজনে হলে দিবে। কোশ্চেন রাইট। করেন। এবং এখনকার সময় তো ইন্টারনেট তো অনেক অ্যাভেলেবেল, আপনার হাতের কাছে টুলস আছে, জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটি রে জিজ্ঞেস করেন। যদি কেউ যদি অ্যান্সার না করে, চ্যাট জিপিটি আছে। চ্যাট জিপিটি যদি ইউজ করতে না পারেন তাহলে গুগল আছে, ইউটিউব আছে। ইউটিউবের মধ্যে ফ্রি হাজার হাজার টিউটোরিয়াল আছে। আপনি যদি বাংলা না পারেন তাহলে হচ্ছে কি হিন্দিতে আছে, হিন্দিতে না পাইলে উর্দুতে আছে, উর্দুতে না পাইলে ইংলিশে আছে। কোনো না কোনো ভাষায় ওই টিউটোরিয়াল আছে। আমি নিজে একটা টিউটোরিয়াল, এক লোকের টিউটোরিয়াল দেখি, সে চাইনিজ। আমি চাইনিজ ঘোরার দিনও বুঝি না এবং সে সাবটাইটেলও দেয় না। আমি হচ্ছে কি মিউট করে তার টিউটোরিয়াল দেখি বসে বসে। এটাই আর কি। অ্যান্সার অ্যান্সার এর জন্য কোশ্চেন করেন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, কোশ্চেন করতে হবে। ট্রু। ঠিক আছে ভাইয়া, আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ, কারণ মানে ব্যস্ত মানুষ আপনি, তারপরেও যে এত সকালে মানে উইকেন্ডে আমাদের সময় দিলেন, আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আর মাঝে আরে মাঝেই তো কি বলছো, মাঝে মাঝেই তো কি আপনাকে বলছো? ডিস্টার্ব করবো ইনশাল্লাহ। আবার হয়তো বা কোনো একটা এপিসোডে আপনাকে ইনভাইট করব। আশা থ্যাংক ইউ করি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মানে এটা আসলে খুবই ব্যতিক্রম একটা জিনিস যে বাংলাদেশে ভিএফএক্স, সিজি বা এই টাইপের আর্টিস্টদের নিয়ে যে একটা প্রোগ্রাম, এটা আসলেই দরকারি একটা জিনিস। সেটাই আমি চিন্তা করলাম যে আমাদের ছোট কমিউনিটি তো হোক, সপ্তাহে একটা দিন আমরা আড্ডা দিলাম সবাই, এতে ধরেন ওয়ার্ক স্ট্রেসটাও হুম। কমলো, একজন আরেকটা নতুনরা ব্যাপার কি আরেকজন ভাই, জানলো। এটা এটা করা খুবই ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশে আমি বিলিভ করি যে ইন্ডিয়াতে কিন্তু আপনার হিউজ ইন্ডাস্ট্রি। ইন্ডিয়াতে অনেকে জানে না হয়তো বা, ইন্ডিয়ার এখনকার যে রেভিনিউ আসে, ইন্ডিয়ার যে ইনকাম, ইন্ডিয়ার যে টোটাল যে আপনার এটাকে কি বলে, আমরা রেমিটেন্স বলি। হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিয়ার যে রেমিটেন্স আসে, ইন্ডিয়ার রেমিটেন্সের অলমোস্ট লাইক 35 থেকে 40% আসে হচ্ছে কি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এন্টারটেইনমেন্ট থেকে, ইন্ডাস্ট্রি ফিল্ম থেকে। ইন্ডাস্ট্রি থেকে। এবং এটা আমাদের বাংলাদেশেও সম্ভব, এটা আমাদের বাংলাদেশেও সম্ভব, কারণ বাংলাদেশেও ট্যালেন্টেড রাইট। পোলাপান আছে। শুধু কি করতে হবে এটা জানেন ভাই, সম্ভব। আমাদের যেরকম ধরেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাকে যেভাবে ডেভেলপ করছি না আমরা, এইভাবে হুম, যদি জাস্ট একটা প্রপারলি কোনো একটা গভর্নমেন্ট যদি একটু গাইড করে, হুম। প্রপার ভাই এটা মানুষগুলোকে খুঁজে আসলে বের করে। আই গেস হয়ে যাবে, কোনো একদিন না কোনো একদিন হয়ে যাবে, যখন আপনার সবই বাদ দেন বাংলাদেশে তো, বাংলাদেশে এটা ভাই, আমি এজ এ বাংলাদেশি বাঙালি এটা অস্বীকার করতে দোষ নাই। আমাদের বাংলাদেশের টাকার গন্ধ পাইলে অনেক লোক আছে দাঁড়ায় যায়। যারা টাকার গন্ধওয়ালা লোক, তারা যদি সন্ধান পায়
যে ইন্ডাস্ট্রি মোর বিগার দেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, দিস ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি মেক লাইক $1 trillion এভরি ইয়ার, তখন কেউ না কেউ তখন আসলে হচ্ছে কি আসলে আগে আসবে আগে আসবে। এটা ঠিক করার জন্য। আই বিলিভ যে এটা হবে, একদিন না হবে একদিন হবে, ইনশাল্লাহ। কারণ এটা এটা বাংলাদেশে এটা যদি হয়, মানে আপনি চিন্তা করেন যে বাংলাদেশ যদি প্রতি বছর যদি কয়েক $1 billion যদি আর্ন করতে পারে ভিএফএক্স ইন্ডাস্ট্রি থেকে, এটা অবাক হওয়ার কিছু নেই। মানে ট্রু, আমি অবাক হব না এটা যদি 1 বছর পরে যদি হয়, ট্রু। এটা পসিবল। ঠিক আছে ভাইয়া, আবারও আপনাকে ধন্যবাদ ওকে, জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনার সাথেই বিদায় নিচ্ছি, এরপর আমি অডিয়েন্স থেকে বিদায় দেবো। হ্যাঁ, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, হ্যাঁ ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আজকের আর্টিস্ট নাইট এপিসোড 9টা দেখার জন্য। জিসান ভাই খুবই স্পেশাল একজন মানুষ ছিল। ইভেন তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম, তিনি মানে যদি কিন্তু চিন্তাও করেনি, আমাকে বলে দিয়েছে ভাই ঠিক আছে আপনি ডেট বলেন আমি আসবো, জাস্ট উইকেন্ডে করেন। সো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আর লাস্ট যে কথাটা সবার জন্যই বলবো সেটা হচ্ছে যে আপনারা আহ, নতুন কিছু শিখতে থাকেন, নতুন কিছু শেখার চেষ্টা করেন। আর ভাইয়া আজকের এপিসোডটাতে যেটা বললো যে অফকোর্স আপনারা হচ্ছে কোশ্চিন করবেন। আসলে কোশ্চিন, শুধু কোশ্চিন না, ভ্যালিড কোশ্চিন করবেন, কারণ আপনি যত কোশ্চিন করবেন তত আপনি শিখতে পারবেন। কারণ আমরা ছোটোবেলায় কিন্তু ছোটো বাচ্চারা অল্প বয়সে বেশি শিখতে পারে একটা কারণেই, তাদের ভিতর তখন হচ্ছে লজ্জাবোধ থাকে না। তারা কোনো কিছু না পারলে সেই কোশ্চেনটা কিন্তু বাবা মাকে, পাশের মানুষকে করে। এই কারণে কিন্তু অল্প বয়সে কিন্তু গ্রোথটা ভালো হয় মেধার। সো আমরা যদি এরকম কোশ্চেন বেশি করি, ইনশাল্লাহ হয়তো বা আমাদেরও গ্রোথটা ভালো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার নেক্সট, আমি শিওর না যে 1 তারিখে আমি হয়তো বা নাও থাকতে পারি, নেক্সট উইকে লাইভ করতে পারবো কিনা আমি শিওর না, বাট না হলেও তারপরে আপকামিং উইকে ইনশাল্লাহ আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।